কিন্তু এইভাবে কহ। হাত তুলে থামিয়ে দিল তাকবীর। কিছু ভেসে আসা শব্দগুলোকে মস্তিষ্ক শব্দের খণ্ডিত অংশকে পুরো শব্দের অংশকে পরিণত করার চেষ্টা করলো। এলিজাবেথের কানেও আবছা আসলো কিছু শব্দ। তাকবীরের তীক্ষ্ণ মস্তিষ্ক খুব সহজেই ধরে ফেলে এটা কিসের শব্দ। হঠাৎ বোমা সতর্ক সংকেত বার্তার সাইরেন বেজে উঠল। এলিজাবেথ কিছু বুঝে ওঠার আগেই তাকবীর এলিজাবেথের হাত টেনে ধরে দরজার দিকে ছড়িয়ে দরজার অভিমুখে যাওয়ার আগেই ঠাস। টিক 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 টাইমারে অন্তিম সময় যখন ঘনিয়ে আসে ঠিক তখনই বিকট শব্দে বিস্ফোরিত হয় বের এয়ার হোটেলের বেসমেন্ট। কেঁপে উঠল 40 তলা বিশাল আকৃতির দালান। মিলি সেকেন্ডের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয় পরিত্যক্ত বেসমেন্ট। বিস্ফোরক কেন্দ্রিক স্থান ছাড়া আশেপাশে তেমন কোনো ক্ষতি হয়নি, ছোট বোম বিধায়। অগ্নিকাণ্ড বিস্তৃত লাভ করার আগেই অটোমেটেড ফায়ার সেফটির স্প্রিংকলার সিস্টেম থেকে পানি পড়তে শুরু করে। ঠিক ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে থাকে পরিস্থিতি। হোটেল স্টাফরা দ্রুত পরিস্থিতি অনুকূলে আনার চেষ্টায় লেগে পড়ে। পুরো হোটেল অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয় আতঙ্কিত না হবার জন্য। বিস্ফোরণের সময় তাকবীর হিতাহিত জ্ঞান হারিয়ে এলিজাবেথকে বৃক্ষপটে চেপে ধরে। এলিজাবেথও তাকবীরের বুকের অংশে শার্ট খামচে ধরে ছিল তখন। ভেবেছিল আজই হয়তো তাদের জীবনের অন্তিম দিন। যখন পরিস্থিতি স্বাভাবিক এবং নিজেদেরও অক্ষত অনুভব হলো তখন দুজনেই হতচেতন হয়ে ফিরে। হাতের বাঁধন আলগা করে তাকবীর। এলিজাবেথও চকিতে সরে আসে তাকবীরের বুক থেকে। কিছুটা লজ্জিত হলেও শরীর ছেড়ে দেয় মেঝেতে। আটকে রাখা নিঃশ্বাস একদমই ছেড়ে হাঁপাতে থাকে। তাকবীর এদিক সেদিক তাকিয়ে কিছু খুঁজল। পরপরই শব্দ অনুসরণ করে বাইরে গিয়ে দেখতে পেল দরজার বাইরে একটা ছোট্ট ডিভাইস রাখা। এটা থেকেই এতক্ষণ টিকটিক শব্দ আসছিল। অমায়িক হাসি লেপ্টে থাকা চোয়ালে উদীয়মান হয় ক্রোধ। পা দিয়ে পিষে দেয় ডিভাইসটি। শক্ত চোয়ালে ভিতরে প্রবেশ করতে ক্ষুদ্রতার বাড়িধারা তলিয়ে যায় বহমান মন্থর শিথিলতায়। এলিজাবেথের ঝর্ণার প্রবাহের মতো মাধুর্য ও কোমলতায় মোড়ানো মুখশ্রী দেখিয়ে, যার ঝর্ণার প্রবাহের মতো শীতল ও মুগ্ধকর এবং স্বস্তি এনে দেয় উতাল পাতাল তরঙ্গে বসিয়ে যাওয়া মন অশান্ত সাগরের খড়খড়ের ওপার। ভোরের সূর্যের প্রথম কোমল আলোর মতোই মায়াবী মুখ এক ধরনের নতুন আশা এবং আনন্দের প্রতীক নিয়ে এলিজাবেথের আগমন তাকবীরের শুকিয়ে খা খা হয়ে যাওয়া বুকে ঠোঁটে ফুটে ওঠে আবারও সেই অমায়িক হাসি। ওটা কি ছিল? বোম ব্লাস্ট হয়েছে। নেমে যাওয়া আতঙ্ক আবারও তীর তীর করে উদিত হয় এলিজাবেথের অবয়বে। গলা কাঁপতে থাকে, বলল, কোথায়? তাকবীরের অভিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক এবং গুরু গম্ভীর, অবিলম্বে আওড়ায়। এটা ছোট বোম ছিল, মাইক্রো চার্জ বলা হয় এটাকে। এই ধরনের বোমগুলি খুব ছোট আকৃতির এবং বিশেষভাবে তৈরি করা হয় যাতে একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে প্রভাব ফেলে। তাছাড়া আশেপাশে তেমন কোনো ক্ষতি না হয়। চিন্তা করো না, আমরা সেফ। এলিজাবেথ যেন এখনও ঘোরের মধ্যে পড়ে আছে, তাই মনের মধ্যে আর কোনো প্রশ্ন জাগল না। মস্তিষ্ক এখনও সেই বিকট শব্দ থেকে বের হতে পারেনি। তাকবীর রুমের অভিমুখে পা বাড়ালে পেছন থেকে তেড়ে আসে এলিজাবেথের অদ্ভুত প্রশ্নবান। আমরা কি এখনো বেঁচে আছি? পা থামে তাকবীরের। বুক ফেটে হাসি আসে, তবে হাসল না। বুঝতে পারল এলিজাবেথ এখনও আতঙ্কের মাঝেই রয়ে গিয়েছে। সামনে এগিয়ে যেতে যেতে সবিনয়ে প্রত্যুত্তর করল, জান্নাত বা জাহান্নাম, কোথাও এই বের এয়ার হোটেল নেই এলোকেশি। ঘর থেকে বের হও। বের হবার পন্থা হিসেবে নিজের হাতে নিজেই চিমটি কাটল এলিজাবেথ। চোখ মুখ বিকৃত করে উঠে দাঁড়ায়, ছুটে যায় রুমে। দেখতে পায় তাকবীর তার জামা কাপড় লাকেজে রাখছে। এলিজাবেথ ছুটে গিয়ে বাধা দিল। আরে আরে কি করছেন? হাত থামে না তাকবীরের, কাজে অটল থেকে বলল, আমরা এখনই এই হোটেল থেকে চলে যাব। ফ্রেশ হয়ে আসো, আমি সব গুছিয়ে নিচ্ছি। এই জায়গা আর এক মুহূর্তের জন্য সেফ নয় আমাদের জন্য। গো ফার্স্ট। এলিজাবেথ আর কথা বাড়ায় না। তাকবীরের কথা মতো ফ্রেশ হতে চলে যায়। তাকবীরের ললাটের মধ্যভাগ দুভাগে বিভক্ত হয় সূক্ষ্ম চিন্তার ভাঁজে। হোটেল বের এয়ারের অপোজিট বিল্ডিং এর উপর কাচের জানালার সামনে দাঁড়িয়ে আছে এক ধ্বংসাসী মানব, যেখান থেকে শহরের মনোরম দৃশ্য দেখা যাচ্ছে। ব্যস্ত শহরের মানুষগুলো কিভাবে ছুটে চলেছে, ধুলো উড়িয়ে চলে যাওয়া নামি নামি গাড়িগুলো। তবে পৈশাচিক আত্মা মানবের শূন্য দৃষ্টি শুধু হোটেলের বের এয়ার থেকে এইমাত্র বেরিয়ে যাওয়া এক রোলস রয়েসের গাড়ির দিকে। গাড়িটি হোটেল ত্রিসীমানা পেরিয়ে যেতেই অট্টহাসিতে ওঠে মানবটি।
কাচের গ্লাস গলিয়ে ভেতরে দ্রুতি ছড়িয়ে দিচ্ছে আলোক রশ্মি। সেই সূর্যের তির্যক রশ্মিগুলো এসে আশ্রে পড়ছে রিচার্ডের শরীরে। রিচার্ড যেন আলো বিস্তরণে বাধা দিচ্ছে তাদের, তবুও তারা বাধাহীন। শৈলের পাশে এসে ঢেলে ঠুলে প্রবেশ করছে ভেতরে, যার ফলস্বরূপ পেছন থেকে রিচার্ডকে সূর্য দেবতার মতো লাগছে। পেছনে ন্যাসো, লুকাস আর আলাদিন দাঁড়িয়ে আছে মলিন মুখে। তিনজনেই ঘুমে ঢুলছে। রিচার্ডের মতো তারাও সারা রাত জাগ্রত ছিল। কালো জ্যাকেট ও প্যান্টে রিচার্ডকে বরাবরের মতোই গম্ভীর এবং রহস্যময় করে তুলেছে। তবে এই লুকে পেছন থেকে মনে হচ্ছে কোনো বড় কোম্পানির সিও দাঁড়িয়ে আছে, প্রজেক্টের দুশ্চিন্তায় মত্ত হয়ে আছে। তবে তেমনটা মোটেও না। ঠোঁটের আগায় জড়ো হাসিগুলো জাল বুনছে ষড়যন্ত্রের। রিচার্ড চোখ বন্ধ করে কিছু ভাবছে এবং মুখে চওড়া হাসি যেন অট্টহাসিতে ফেটে পড়ছে। শৈলের ভঙ্গি এবং অট্টহাসি এক ধরনের গোপন বিজয়ের ইঙ্গিত দিচ্ছে। এ যেন সে তার নিজের অর্জনে অথবা নিজের ভেতরের কোনো নৃশংস উন্মাদনায় মাতোয়ারার শক্ত চোয়ালে বিড়বিড় করল। You have to regret for your decision. রিচার্ড পেছন ঘুরে তা দেখে আলাদিন এক প্রকার দৌড়ে আসে আগ বাড়িয়ে জানতে চাইল, বস ঘুমাবেন তো? আপনি বললে এখানেই রুম বুক করে দিচ্ছি। রিচার্ডের লম্বা লম্বা পায়ের স্বতঃস্ফূর্ত কদম গুরুগম্ভীর কণ্ঠস্বর বলল। আন্ডারগ্রাউন্ডে যাব, নতুন কি মাল বেরিয়েছে একটু দেখে আসে। রিচার্ডের সাথে নিম্বাকৃতি আলাদিনের ছুটতে হচ্ছে। চেহারা মলিন স্মিত স্বরে বলল, এখনই যেতে হবে? মানে কাল থেকে ঘুম নেই আপনার, এত দূর জার্নি করে আসলেন। পায়ের গতিকে কমিয়ে থামিয়ে রিচার্ড শক্ত চোখে তাকালো আলাদিনের দিকে। রিচার্ডের শস্যব্যস্ত বিদ্যুৎ বেগী চাউনি দেখে চোয়াল ঝুলে গেল আলাদিনের। রিচার্ডের চোখে মুখে কাঠিন্যতার সঙ্গে চোয়াল ক্রোধে মটমট করতে থাকে। লঘুদেহী আলাদিনের উপর ঝুঁকে চিবিয়ে চিবিয়ে বলে, আমার লাইনে থাকতে হলে বিশ্রাম জিনিসটা কি তা ভুলে যেতে হবে। সুখ দুঃখ বর্জন করে নিজেকে পাথর বানাতে হবে, যেন মনে কখনো ব্যথা না লাগে। অক্লান্ত পরিশ্রম করে মানসিক ক্লান্তি আর একঘেয়েমি দূর করতে হবে। এত পরিশ্রম করতে হবে যে কখনো ক্লান্তি অনুভূতি না হয়। আবেগহীন বা সংবেদনশীলতা হয় মানব শরীরকে যান্ত্রিক মেশিনে কনভার্ট করতে হবে। গট ইট? পরপর 3 বার শুকনো ঢুক গিলে আলাদিন খেই হারিয়ে তড়িঘড়ি করে কয়েকবার মাথা ঝাঁকায়। ফ্রেশ হয়ে আসছে। বলে রিচার্ড চলে যায়। ফোঁস নিঃশ্বাস ছাড়ে আলাদিন। তাকালো ন্যাসো আর লুকাসের দিকে। দুজনের মধ্যে কোনো রকম হীনমন্যতা দেখা গেল না, খুবই স্বাভাবিক। আলাদিন এবার হতাশায় দীর্ঘশ্বাস ফেলে। খুব করে বোধগম্য হয়ে যায় যান্ত্রিক মানবের সাথে এরাও যান্ত্রিক মেশিনে রূপান্তরিত হয়ে গিয়েছে। এই আলো, ক্ষিপ্ত হলো আলাদিন, তবুও তা বাইরে প্রকাশ হতে দিল না। শূন্য অভিব্যক্তিতে তাকায় লুকাসের দিকে। লুকাস পরিমার চাঁদের মতো ঝকঝকে 24 কপাটে বের করে এগিয়ে আসছে তার দিকে। আলাদিন ধরাশায়ী গলায় জবাব দিল, আমাকে এই নামটাকে বন্ধ করুন। তোকে আমি আলু বলে ডাকবো। এবার যা আবার হোক, তোর নামটা খুবই ভালো রে আলু। মানে? কারণ আলু হচ্ছে রয়্যাল সবজি, শীত গ্রীষ্ম বর্ষা কখনো ছেড়ে যায় না। চোয়াল শক্ত হলো আলাদিনের। দাঁতে দাঁত পিষতে পিষতে রুষ্ট গলায় বলল, প্রথম প্রেমে পড়লে যেমন গুলশানকেও আমেরিকা মনে হয়, তেমনি আপনারও আলাদিনকে আলু মনে হচ্ছে। শালা, তুই কি আমাকে অপমান করলি? জিভ কাটে আলাদিন তড়িঘড়ি করে উত্তর দিল, না না, এই সাধ্য আমার আছে কি? লুকাস তেসরা নজরে এক পলক ন্যাসোর দিকে তাকালো। ন্যাসো বিরক্তি মাখা মুখ নিয়ে ওদের দিকে তাকিয়ে। ন্যাসো অত্যন্ত ধৈর্যবান একজন, সবসময় সবকিছু ঠান্ডা মাথায় অবজার্ভ করবে। লুকাস আবারও দৃষ্টি ফেরায় আলাদিনের দিকে। ছোট্ট সাইজের আলাদিনকে প্রথম দিন থেকেই তার কাছে মোটো পাতলু জনের মতো লাগতো। চেহারা আকৃতি গঠনও কিছুটা তেমনই। এই তিক্ততার মাঝেও একটু এন্টারটেনমেন্ট করা যায়, এতে মন্দ হয় না। আলু, বিরক্তিতে চ উচ্চারণ করে প্রতিউত্তর করল আলাদিন। হ্যাঁ। ঠোঁট কামড়ে হাসল লুকাস। পরপর গলার গাম্ভীর্য এনে বিটলামি করে বলল, মেজাজ খারাপ? প্রচুর ঘুম পাচ্ছে। লুকাস ফেক হাম তুলে মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল, আমারও। থেমে গুরুগম্ভীর গলায় অপ্রত্যাশিত হাস্কি ভয়েসে বলল, আই এম ডিপ্রেসড। ইউ আর ডিপ্রেসড? লেটস গেট আনড্রেসড। নিস্তব্ধ কক্ষে যেন বোমা বিস্ফোরণের হলো এবার। ন্যাসোর চোয়াল ফাঁক হয়ে যায় বিস্ময়ে। আলাদিন এবার সংযম হারায় ভয়। লুকাসের দিকে শক্ত চোখে তাকিয়েও আবার কি মনে করে দৃষ্টি পরিবর্তন করে তুষ্ট হেসে বলল, আপনার কি মনে হয় আমরা কি এত ফর্সা ফর্সা মেয়ে রেখে আপনার মতো কালো মানিকের কাছে যাব? সরি ব্রো, আই এম নট ইন্টারেস্টেড ইন ব্ল্যাক।
লুকাসের চোখ বড় বড় হয়ে যায়। রং নিয়ে টিটকারি সে একদমই সহ্য করতে পারে না। তেড়ে গেল আলাদিনের কাছে। 4.5 ফুটের আলাদিনকে শক্ত দানবীয় এক হাত দিয়ে শার্টের কলার চেপে ধরে উপরে তুলে ফেলে। আলাদিনের শরীর শূন্যে, চোখে মুখে স্পষ্ট আতঙ্ক, গলায় দাগ বসে যাচ্ছে। লুকাস আগুন বর্জন করল কথায়, চোখে জ্বলছে ক্রোধের অগ্নি। আমাকে কালো বলছিস শালা? জানিস আমাদের তামিলনাড়ুতে এটা ঐতিহাসিক রং, যুগ যুগ ধরে বিস্তার হচ্ছে সবার মাঝে। আলাদিনের চোখ প্রায় উল্টে যাবে এমন ভাব। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে এবার ন্যাসো এগিয়ে এলো। লুকাসের হাত থেকে আলাদিনকে ছাড়ায় নিঃশ্বাস নিতে না পারার জন্য সমস্ত শরীর অসাড় হয়ে আসে, হাঁপাতে থাকে। লুকাসের তবুও ক্রোধ কমে না। জানিস আমার এই গায়ের রং নিয়ে কত মেয়ে আমাকে প্রপোজ করেছে? ওটা জাতীয় পুরস্কার পাওয়ার পর লোকা। থতমত খেয়ে যায় লুকাস, থমথমে দৃষ্টি নিক্ষেপ করে ন্যাসোর দিকে, বলল, নেশো তুমিও? ঘাড় ঘুরিয়ে ঠোঁট কামড়ে হাসল ন্যাসো। তবে গুরু গম্ভীর মুখশ্রীতে তা স্থায়ী হলো না বেশিক্ষণ। অতঃপর দুজনের দিকে তাকিয়ে গমগমে গলায় বলল, নিজেদের মধ্যে এভাবে ঝগড়া করার কোনো মানেই হয় না। বস যে কাজ দিয়েছে তা কর, মরতে না চাইলে। বলে হনহনিয়ে চলে যায় ন্যাসো। তপ্ত শ্বাস ফেলে লুকাস। সামনে এক পা বাড়িয়েও আবার পেছন ফিরে তাকালো নিচে পড়ে থাকা আলাদিনের দিকে। ঠোঁট গোল করে গরম নিঃশ্বাস বের করে পেছনে ঘুরে দুর্বল আলাদিনকে কাঁধে তুলে নিয়ে আবারও হাঁটা দিল সামনে। লস অ্যাঞ্জেলসের একটা চিপা গলি থেকে বেরিয়ে খোলা রাস্তায় আসলো রিচার্ডরা। ভেতরে গাড়ি নেওয়া যায় না, রাস্তা সরু, তাই ওরা এখানে গাড়ি রেখে ভেতরে গিয়েছিল। রিচার্ডের পরনে সব সময়ের মতো একটি কালো স্যুট এবং স্যুটের কালারের অংশ কালো, যা ভেতরের কালো রঙের শার্টের সাথে তীব্র কন্ট্রাস্ট তৈরি করেছে। এই রঙের বিপরীতে রিচার্ডের চরিত্রকে আরও রহস্যময় এবং জটিল করে তোলে সব সময়ের মতো। কালো শার্ট, কালো বেল্ট এবং কালো প্যান্টের সাথে ওই লোকটি পুরোপুরি সিনসাম এবং মার্জিত, যা রিচার্ডের চরিত্রে উচ্চ পর্যায়ের ভিলেনের লুককে পূর্ণতা দিতে সক্ষম। গাম্ভীর্যতায় মোড়ানো ঠান্ডা এবং গভীর দৃষ্টি মানসিকতার গোপন শক্তি ইঙ্গিত দেয় রিচার্ডের। কপালের দুপাশ দিয়ে চুলগুলো বিছিয়ে আছে এলোমেলো থাকার কারণ আজ কানের নিচে ধনুকের ফলা ট্যাটুটি সুস্পষ্ট উদীয়মান। হঠাৎ করে রিচার্ডের মস্তিষ্ক অজানা কারণে কোনো কিছুর একটা ইঙ্গিত দেয়। তার ষষ্ঠ ইন্দ্রিয় কিছুর আভাস দিয়েছে। রিচার্ড তীক্ষ্ণ দৃষ্টিতে নিক্ষেপ করে আশেপাশে। হঠাৎ করে একটা অর্ধনগ্ন মাতাল মেয়ে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় ঢুলতে ঢুলতে রিচার্ডের উপর এসে পড়ে। সঙ্গে সঙ্গে রিচার্ডের চেহারায় হিংস্রতা ফুটে উঠল। থমকে যাওয়া মস্তিষ্কটা ফিরে গেল তার চিরাচরিত পৈশাসিক আত্মায়। ধাক্কা মেরে মেয়েটিকে গা থেকে ছুঁড়ে ফেলে। কোটের ভেতর থেকে গান বের করে মেয়েটির দিকে তাক করে টিকারে প্রেস করতে করতে হিংস্রতার প্রভাবে বিড়বিড়িয়ে ওঠে পৈশাসিক সাইকো মস্তিষ্ক। ইউ ব্লাডি বিট! পেছন থেকে ছুটে আসে মেয়েটির বয়ফ্রেন্ড, সেও ড্রাঙ্ক, তবুও কন্ট্রোলে। রিচার্ডের গান পয়েন্টের সামনে দুহাত মেলে দাঁড়িয়ে বলতে থাকলো, হেই ম্যান, হেই, ড্রপ দ্য গান, শি ইজ মাই গার্লফ্রেন্ড, সরি ব্রো। ব্যাপারটা এত দ্রুত ঘটেছে যে লুকাস নাসো দুজনেই হতভম্ব। আলাদিনের চেহারা দেখার মতো হয়ে আছে, ভয়ে ভেতরে চুপসে গিয়েছে একদম। এই ভরা প্লেসে মার্ডার করা মানেই হট নিউজ, আর নিউজে খবরটা নিশ্চয়ই লাগ ভেগাস যাবে। যদি কোনোভাবে মাফিয়া লিডার অ্যালেক্সের কাছে রিচার্ড আমেরিকায় আসার খবর যেতে পারে, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে দেরি নেই। আলাদিনের বডিগার্ডরা সংকীর্ণ হয়ে তাকিয়ে আছে তার পানে। হঠাৎ কি মনে করে রিচার্ড গান নামিয়ে ফেলে। বন্দুকের সরু নলের ইশারায় ছেলেটিকে বলল চলে যেতে। ছেলেটি এক মুহূর্ত সময় ব্যয় না করে মাতাল মেয়েটিকে তুলে সঙ্গে সঙ্গে স্থান ত্যাগ করে। স্বস্তির নিঃশ্বাস ছাড়ে আলাদিন। রিচার্ডের চোয়াল ক্রোধে মটমট করছে। খোলা উত্তপ্ত আকাশের নিচে উত্তপ্ত খড়খড়ে মরুভূমির মতো গালের মধ্যে ভাগের কাটা দাগ রোদের সাথে যেন চুক্তিতে আবদ্ধ হয়েছে। দুজনেই চকচক করছে। গা থেকে কোট খুলে পাশের ওয়েস্টবিনে ফেলে দিল রিচার্ড। ন্যাসো গিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসলো। লুকাস ডোর খুলে দেয় রিচার্ডের জন্য। গাড়িতে উঠতে গিয়েও থেমে যায় রিচার্ড। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে কোনো গড়বড় আছে। লুকাসের দিকে তাকিয়ে চোখে চোখে কিছু একটা বোঝালো রিচার্ড। লুকাস মুখে কোনো প্রত্যুত্তর না করে শুধু চোখের পলক ফেললো। অতঃপর নিজে আগে গিয়ে গাড়িতে বসলো। ন্যাসো লুকাসকে রিচার্ডের জায়গায় বসতে দেখে ভ্রু কুঁচকে পেছনে তাকালো। রিচার্ড একইভাবে ন্যাসোকেও কিছু বোঝায়। পরপর সুযোগ বুঝে নিজে গাড়ি থেকে দূরে সরে গিয়ে দাঁড়ালো রিচার্ড।
আলাদিন কিছুই বুঝতে পারছে না ওদের কর্মকাণ্ড। দূর থেকে দাঁড়িয়ে শুধু বোকার মতো তামাশা দেখছে। রিচার্ড দূরে সরে যেতেই অপর পাশে ডোর দিয়ে ন্যাসো লুকাস লাফ দিয়ে বেরিয়ে গেল। ওরা দূরে গিয়ে ছিটকে পড়তেই গমগমে ব্যস্ত রাস্তা প্রকম্পিত হলো। গাড়ির পার্টসগুলো শূন্যে উঠতে থাকে। বিস্ফোরণের সাথে সাথে গাড়িতে আগুন ধরে যায়। ধোঁয়া কুণ্ডলীগুলো স্বচ্ছ আকাশে আধার নামিয়ে আনে। বিস্ফোরণের শব্দের তীব্রতায় আতঙ্কিত হয় সকলে এবং আশেপাশের পরিবেশ কেঁপে উঠল। আশেপাশের মানুষ ও অন্যান্য যানবাহনগুলো দ্রুত নিরাপদ দূরত্ব বজায় রেখে দূরে সরে যায়। মুহূর্তের মধ্যে ছিমছাম পরিবেশ রণক্ষেত্রে পরিণত হয়। রিচার্ড শিকারের দৃষ্টি এদিক সেদিকে তাকাতেই থাকে। সুগভীর নিকট সমুদ্র নীল চোখ থেকে অগ্নিশিখা বিচ্ছুরিত হচ্ছে। হঠাৎ চোখ আটকায় সামনের একটি বাইকের দিকে। রিচার্ডের তীক্ষ্ণ দৃষ্টি তার উপর যেতেই তৎক্ষণাৎ হাতে থাকা ছোট্ট রিমোট জ্যাকেটের ভিতর ঢুকিয়ে বাইক স্টার্ট দেয় লোকটি। লুকাসেরও কালো জামা হওয়ায় লোকটি ভেবেছিল লুকাসই রিচার্ড। লুকাস যখন গাড়ির ভেতর ঢোকে তখনই সামনে দিয়ে একটা ট্রাক যায়, যার কারণে দেখতে পায়নি রিচার্ড যে পেছনে সরে গিয়েছিল। কাজ হয়েছে ভেবেই রিমোটে প্রেস করে আর ব্লাস্ট হয়ে যায়। কিন্তু সে জানতো না তার আগেই যে লুকাস আর ন্যাসো গাড়ি থেকে নেমে গিয়েছিল এবং রিচার্ড সকল প্ল্যান বুঝে গিয়েছিল। এটাও ভাবতে পারেনি রিচার্ডের বাস পাখি নজরে পড়ে যাবে। আলাদিন যেন এখনো ঘোরের মধ্যে আছে। তার ঘোরের মধ্যে দিয়ে রিচার্ড পাশের একটি ক্যাফের সামনে থেকে বাইক নিয়ে ছুটিয়ে ওই বাইকটির পেছনে। ন্যাসো লুকাস রিচার্ডের পিছু নেবার আগেই রিচার্ড ধুলো উড়িয়ে মুহূর্তের মধ্যে স্থান ত্যাগ করে। আলাদিন নিজেকে ধাতস্থ করে পরপর 3 বার ঢোক গিলে গিয়ে দাঁড়ালো ন্যাসোর পাশে। চুপসারো গলায় বলল, উনি তো রাফলি বাইকও চালাতে পারে। ন্যাসো আলাদিনের কথায় ঠোঁট বাঁকিয়ে হাসল। পরপর বাষ্পের ন্যায় বাইকের ইঞ্জিন থেকে নির্গত ধোঁয়ার দিকে তাকিয়ে দাপুটে গলায় বলল, হি ইজ অ্যান অলরাউন্ডার। ক্যালিফোর্নিয়ার প্রশস্ত ও মসৃণ হাইওয়ে ধরে দুটি বাইক বেসামাল গতিতে এগিয়ে যাচ্ছে। স্পিড এবং কন্ট্রোল দেখে বোঝা যাচ্ছে দুজনেই খুবই দক্ষ। তাদের প্রতিটি বাঁক, প্রতিটি ওভারটেকিং এবং প্রতিটি গতি নিয়ন্ত্রণে প্রকাশ পাচ্ছে তাদের দক্ষতা। দু বাইকের গতি এবং গর্জনরত ইঞ্জিনের শব্দ পুরো পরিবেশে উত্তেজনা ছড়িয়ে যাচ্ছে। রিচার্ডের বাইকে তখন স্পিড মিটারের কাঁটা দেখা যায় 200 ছাড়িয়ে। ক্ষুধার্ত প্রাণের মতো ছুটছে অপর বাইকটির পেছনে। সামনের বাইকারটার যখন বাইকের রিয়ার ভিউ মিরর দিয়ে পেছনে ধেয়ে আসা রিচার্ডকে দেখলো, বুক শুকিয়ে গেল তার। বাইকের স্পিড বাড়ায় আরও। বারবার মিরর দিয়ে পেছনে দেখতে থাকে। সে জানে একটু ভুল করলে প্রতিপক্ষ রিচার্ড তাকে ধরে ফেলবে এবং আজই তার মৃত সুনিশ্চিত। তাই লোকটা দ্রুত বাঁক নেয় এবং রাস্তার প্রতিটি অংশকে কাজে লাগিয়ে নিজেকে সামনে রাখার চেষ্টা করে যাচ্ছে। রিচার্ডও শিকার ছেড়ে দেয় লোক না, ক্রমাগত গতির উপর চাপ দেয়। ইঞ্জিনের গর্জন আরও তীব্র হতে থাকে এবং প্রতিটি সুযোগ কাজে লাগিয়ে সামনে থাকা বাইকারকে ধরার চেষ্টা করে। রিচার্ডের ড্রাগন এবং ইটালিয়ান অক্ষরে ট্যাটু করা হাতের খপ্পরে বাইকের গিয়ার। লোকালয় ছাড়িয়ে বাইকগুলো ছুটে চলছে পাহাড়ি ঢালু পিচঢালা রাস্তায়। রাস্তার ওঠানামা বাঁকানো অংশ এবং সামনের দিক থেকে আসা অন্যান্য মালবাহী ট্রাকগুলো তাদের এই চোরপুলিশের রেসকে আরও কঠিন করে তোলে। সামনের বাইকারটি যত নিজেকে রক্ষা করার চেষ্টায় স্পিড বাড়িয়ে ছুটতে থাকে বাঁচার আশায়। রিচার্ডেরও সেখানে সমস্ত মনোযোগ একটি সুযোগ খুঁজিয়ে তাকে ধরার জন্য। হেরে যাওয়া পাত্র রিচার্ড নয়। নিজের শিকারকে পাতাল থেকে হলেও খুঁজে বের করে এনে নৃশংস মৃত্যু উপহার দেবে। হাইলি মডিফাই বাইক হওয়ায় ট্র্যাকিং এর ওপর ঝুঁকে চলতে হচ্ছে, যার ফলে বাতাসের সকল ঝাপটা বুকের মধ্যে পড়ছে। বাতাসের তোড়ে রিচার্ডের শার্টের উপরের কয়েকটি বোতাম ছিঁড়ে যায় এবং কলারের দুপাশের অংশ বারবার এলোমেলোভাবে উড়ে ঝাপটে বাড়ি খাচ্ছে প্রশস্ত বুকে। আক্রমণাত্মকভাবে ছুটে চললেও এই লোকে খুবই আকর্ষণীয় লাগছে গ্যাংস্টার বসকে। ঝুঁকিপূর্ণ পাহাড়ি রাস্তায় বারবার পেছন ফেরার জন্য হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বাইকটি খাদের নিচে পড়ে যায়। খাদের কিনারায় গিয়ে জোরে ব্রেক কষে রিচার্ড। স্পিড হাই থাকায় হঠাৎ ব্রেক কষায় বাইকের পেছনের চাকা উপরে উঠে যায়। রিচার্ড খুবই দক্ষতার সাথে তা সামলে নেয়। মাথা থেকে হেলমেট খুলে মাথা ঝাঁকিয়ে এলোমেলো চুলগুলো কপাল থেকে সরিয়ে নিল। একটু সামনে এগিয়ে গিয়ে খাদের দিকে তাকালে দেখতে পায় লোকটি এখনও নিচে পড়েনি।
একটু ছোট্ট পাথরের নিথর দেহ ঝুলে আছে। পাথরের সরু অংশ পেট ছিঁড়ে ভেতরে ঢুকে গল গল করে রক্তপাত হচ্ছে। মাথায় হেলমেট থাকার কারণে অবয়ব অস্পষ্ট এখনও। রিচার্ড লোকটার নিথর দেহর দিকে তাকিয়ে ঠোঁট এলিয়ে হেসে চলে আসলো। মাথায় হেলমেট দিয়ে বাইক স্টার্ট দেয় আবারও। সে চাইলে লোকটাকে বাঁচিয়ে জানতে পারত এর পেছনের মাস্টার মাইন্ডকে, কিন্তু তার একমাত্র উদ্দেশ্যই ছিল তার দিকে হাত বাড়ানোর হাতটা ভেঙে মুচড়ে দেয়া, বুঝে দেওয়ার নিজের স্থান যে কার দিকে হাত বাড়িয়েছিল। তবে রিচার্ডের আচরণে একটা জিনিস এখনও অস্পষ্ট, এত মাইল ছুটে এসেও আসল মাস্টার মাইন্ডকে এটা না জেনে এত সহজ মৃত্যু দিল কিভাবে? তাহলে কি সে জানে আসল মাস্টার মাইন্ডকে? ভোরের আলো আকাশে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। সূর্যের সোনালি রোশনি পাহাড়ের চূড়ায় এবং সমুদ্রের উপর পড়ে এক স্বর্গীয় পরিবেশ তৈরি করছে ক্রমশই। আকাশে হালকা গোলাপি, কমলা এবং নীল রঙের মিশ্রণ আকাশকে আরও মনোরম করে তোলে। বাতাসে হালকা ঠান্ডা ভাব থাকলেও সূর্যের নরম উষ্ণতার মিষ্টি বাতাস এসে আছড়ে পড়ছে এলিজাবেথের শরীরে। বেঘরে ঘুমোচ্ছে সে। কাল হোটেল চেঞ্জ করে নতুন হোটেলে উঠেছে তারা। নতুন জায়গায় অ্যাডজাস্ট করতে পারছে না এলিজাবেথ। রাতে ঘুমিয়েছে সেই শেষ রাতে। সূর্যি মামার মিষ্টি রোদগুলো পর্দার ফাঁক গড়িয়ে ভেতরে এসে সোনালি দ্রুতি ছড়াচ্ছে ভেতরে। পিটপিট করে চোখ মেলে এলিজাবেথ। আড়ম্বরপূর্ণ ঘুম ভেঙে মোচড়ামুচড়ি করতে থাকে নরম বিছানায়। হঠাৎ হাত যায় বালিশের পাশে, হাতে কিছু একটা লাগে। জিনিসটি হাতে তুলে নিল এলিজাবেথ। আদো আদো চোখ মেলে তাকিয়ে দেখে এক টুকরো কাগজ ভাঁজ করা। ভাঁজ খুলতেই ঘুম ছুটে যায় এলিজাবেথের। ঘুমালে তোমাকে আরো বেশি সুন্দর লাগে, মাই ফাকিং ডার্ক রেড। এলিজাবেথের চিৎকারে পাশের রুম থেকে ছুটে আসে তাকবীর। দরজার সামনে এসেই দেখতে পায় এলিজাবেথ দু হাতে কান চেপে হাঁটুতে মুখ গুজে হাঁপাচ্ছে, পুরো শরীর কাঁপছে। তাকবীর ছুটে গেল এলিজাবেথের কাছে। এলিজাবেথ কোনো কথা বোঝে না, অদ্ভুতভাবে কাঁপছে। শুধু আঙুল তুলে সামনে দেখালো। সামনে তাকাতেই চোয়াল শক্ত হয়ে আসে তাকবীরের। দেয়ালে রক্ত দিয়ে লেখা। ক্যালিফোর্নিয়ার একটি বৃহত্তম শহর হল সান ফ্রান্সিসকো। আমেরিকার ৫ম বৃহত্তম ঘনবসতির শহর হল সান ফ্রান্সিসকো। সান ফ্রান্সিসকো মূলত পাহাড়ের উপর গড়ে উঠেছে। এখানে প্রায় ৫০টি পাহাড় রয়েছে। এগুলোর মধ্যে অন্যতম হল টুইন পিক। টুইন পিক থেকে গোটা সান ফ্রান্সিসকোর অসাধারণ ভিউ পাওয়া যায়। এই শহরের অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ হচ্ছে খাড়া পাহাড় ও ক্যাবল কার। এখানকার ক্যাবল কার আমেরিকার একমাত্র ম্যানুয়ালি পরিচালিত কেবল কার। এই কেবল কারকে আমেরিকার এই জাতীয় ঐতিহাসিক ম্যানুপ্যান্ট হিসেবে ধরা হয়, যা পৃথিবীর একমাত্র চলমান ম্যানুপ্যান্ট। কেবল কারের ভেতর একটি কাচের জানালা, যা দিয়ে বাইরে তাকালে পাহাড়ের উপরে নীলচে সবুজ মেঘের চাদর, নিচে ছোট্ট গ্রামগুলো আর কিছু দূরেই ঘন সবুজ বনজঙ্গল দেখা যাচ্ছে। কেবল কারটি আস্তে আস্তে উপরের দিকে উঠছে। এই ভ্রমণের মুহূর্তগুলো শূন্য দৃষ্টিতে তাকিয়ে দেখছে এলিজাবেথ। শূন্য দৃষ্টিতে ও রয়েছে এক ধরনের মুগ্ধতা, যেন তার চারিপাশের প্রকৃতির সৌন্দর্য মনের গভীরে গেঁথে যাচ্ছে। দীর্ঘ ৮ বছরের বন্দি জীবন পেরিয়ে এসে এখনও নিজেকে এত মুগ্ধমনা হিসেবে ধাতস্থ করতে পারছে না এলিজাবেথ। এখনও মনে হচ্ছে এগুলো ভোর রাতের সেই স্বপ্নগুলো, যা ফজরের আজারে ঘুম ভাঙার সাথে সাথে লাপাত্তা হয়ে যেত। এলিজাবেথের পরনে লম্বা হালকা ফ্লোয়ার প্রিন্টের স্কার্ট, যা হাওয়ার হালকা দুলছে। তার সাথে রয়েছে উষ্ণতাজনক একটি সোয়েটার। ব্রাউন কালারের সোয়েটার এলিজাবেথের তুলতুলে নরম তনুতে একদম মিশে রয়েছে। গায়ের কালারের সাথেও যেন সক্রিয়তা খুইয়েছে। স্নিগ্ধ স্বাচ্ছন্দ্যময় লুকে দেখা যাচ্ছে এলিজাবেথকে। সেই সাথে ঠোঁটের আগায় জড়ো হয়েছে মিষ্টি হাসি। এগুলো বাস্তব, কোনো অবাস্তব স্বপ্ন নয়। সেও উঠতে পারছে মুক্তমনা পাখির মতো। প্রশান্তিময় হাসির স্পষ্ট ঝলকানি অষ্টপটের গহ্বরের ফাঁক গলে ছুটে চলল প্রাপ্তির হাসি, যেই হাসি মিশে গেল আকাশে বাতাসে। মুহূর্তগুলো থেমে থাকুক, মিশে থাকুক এভাবে স্নিগ্ধ বাতাসের মাঝে, আর এলিজাবেথ ডুবে থাকুক প্রকৃতির মাঝে। সেখানে ঠাঁই না হোক কোনো বিশ্বাসঘাতকতার, কোনো বিষাদের রাজার। এলিজাবেথের লাল চুলগুলো পাতার মতো বাতাসের ঝাপটা খেয়ে খেয়ে উঠছে। বারবার গিয়ে আশ্রয় পড়ছে পাশে একঘুয়ে দৃষ্টিতে হরণকারী তৃষ্ণার মানবের কৃষ্ণ গহ্বরে। এই এক দৃষ্টিতে যেন শুষে নেবে এলিজাবেথের সকল সৌন্দর্য।
বন্দি করে ফেলবে তার হৃদয় হরিণীকে অন্দরমহলের রাজপ্রাসাদে। মাথায় মুকুট পরিয়ে স্থান দেবে রানীর সিংহাসনে। রানীর সেবায় নিজেকে নিয়োজিত করবে প্রজা হিসেবে। চোখের পলক যেন আজ পড়বে না তাকবীরের। থেমে গিয়েছে, থাকুক না থেমে। এভাবেই এত মনোরমভাবে এলিজাবেথকে জানালার পাশের সিট দিয়েছে তাকবীর। নিজে বসেছে এলিজাবেথের পাশে, পর্যাপ্ত দূরত্ব বজায় রেখে। সকালের ওই কাণ্ড অবলোকন হওয়ার পর এলিজাবেথের প্যানিক অ্যাটাক ওঠে। ভয়, ভীতি, সংকীর্ণতা ভেতরে আষ্টে জড়িয়ে আছে। তাকবীর আর এক মুহূর্ত এলিজাবেথকে ওই জায়গায় রাখেনি। সাথে সাথে শহর পরিবর্তন করে এবার আর কোনো বড় ওয়েস্টার্ন হোটেলে ওঠে না, বরঞ্চ গ্রাম সাইডের খুব ছোট্ট একটু হোটেল দুটি রুম নেয়। সান ফ্রান্সিসকোর একেবারে ক্যানরের কাছাকাছি ছোট্ট একটি শহর ব্রিসবেন। চিন্তাভাবনা বাকি কয়েকদিন এখানেই থাকা। তাকবীর আগে থেকেই এলিজাবেথের প্রয়োজনীয় সকল জিনিস নিজের হাতে বেছে বেছে কিনে সংগ্রহ করে রেখেছিল। তবে আজ এখানে এসে তারা সর্বপ্রথমবারের মতো একসাথে শপিং করেছে। এত কিছুর মাঝেও এলিজাবেথের মনের করে বিষণ্ণতার রেশ থেকেই যায়। তা এলিজাবেথ শত জোরপূর্বক হেসে আড়াল করতে চাইলেও বুঝে যায় তাকবীর। তরুণ তাকবীর কনসার্ন হয় আরও এলিজাবেথের প্রতি। এলিজাবেথকে খুশি করার জন্য আজ তাকবীর ও এলিজাবেথের সোয়েটারের সাথে ম্যাচ করে সোয়েটার শার্ট পরেছে। এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার পেছনে অভিপ্রায় একটাই, প্রতি ক্ষেত্রে এলিজাবেথকে স্পেশাল ফিল করানো। তাকবীরের মডার্ন স্টাইলের সোয়েটার শার্টের সাথে ট্রাউজার এবং আরামদায়ক হাইকিং বুট। খোঁচা খোঁচা কোকড়া চুলগুলো কপালে বিছিয়ে আছে বাতাসে বেগ হারিয়ে। তাকবীরের ত্বক হালকা, যাকে সোনালি বা উষ্ণ শ্যামলা বলে, যা ওর সমগ্র উপস্থিতিকে এক অদ্ভুত মোহনীয় আভা দেয়। এই কৃষ্ণ গহ্বরের চোখজোড়া অসম্ভব মায়ায় মোড়ানো। দুজনকে একসাথে খুবই মানিয়েছে আজ। তাকবীর আজ এলিজাবেথকে ওর জামা পছন্দ করতে সাহায্য করেছে। এখনো পর্যন্ত কোনো কিছুতেই এলিজাবেথের তরফ থেকে কোনো প্রকার নিষ্পৃহ পায়নি তাকবীর। তাই সম্পূর্ণটাই নিজের মতো করে গুছিয়ে নিচ্ছে নিজ দায়িত্বে। যথাসম্ভব চেষ্টা করছে এলিজাবেথকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনে অন্ধকারে মোড়ানো কিছু নিন্দনীয় অতীত মুছে দিতে। তাকবীর আজ তাদের পোশাক এমনভাবে বাছাই করছে যা পাহাড়ি ভ্রমণের সাথে মানানসই এবং আধুনিক এবং ফ্যাশনেবল, এবং সে তার কাজে যথেষ্ট সফল হয়। এলিজাবেথকে অসম্ভব সুন্দর লাগছে, পাশাপাশি খুশিও করতে পেরেছে, এতেই তার প্রাপ্তি। হঠাৎ পেছন ঘুরে তাকায় এলিজাবেথ। চোখাচোখি হলো দুজনের। তাকবীরের দৃঢ় দৃষ্টিতে চোখ রাখতে পারে না এলিজাবেথ, দৃষ্টি নামিয়ে নেয়। এই চোখের গভীরতা অনেক, তাকালেই মনে হয় সেখানে লুকোনো হাজারো গল্প। কথা না বলা কথা জমে আছে চোখ জোড়ায়, যা খুব করে প্রকাশ হতে চাচ্ছে। ফিসলে হাসে তাকবীর, হাসলো এলিজাবেথও। আবারও মাথা তুলে এলিজাবেথ, মিলে গেল দৃষ্টি এবারেও। একে অপরকে উষ্ণ হাসি উপহার দিল। আপনার ঠোঁট দুটো সরু, কিন্তু এমনভাবে বাঁকা যেন মনে হয় শুধু মৃদু হাসতে পারেন, আর সেই হাসিতেই লুকিয়ে থাকে অপার কোমলতা। তখনও মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিল তাকবীর। এলিজাবেথের কথায় চোখের পলক ফেলে, ভ্রুজোড়া কিঞ্চিত কুঁচকিয়ে বলল, তাই? উৎসুকভাবে উপর নিচ মাথা নাড়ালো এলিজাবেথ। এই ছোট্ট একটুখানি কনসার্নেস তাকবীরের তৃষ্ণার্ত হৃদয়ে এক টুকরো আহারের যোগান দিল। হালকা দাড়িযুক্ত গাল প্রসারিত করে হাসলো তাকবীর, একদম 24 কপাটি বের করে হেসে বলল, আমি এভাবেও হাসতে পারি, তবে এভাবে শুধু তোমার জন্যই হাসি। ছোট ছোট চোখ করে তাকায় এলিজাবেথ, বলে, কেন কেন? তাকবীরের বিলম্বহীন জবাব, এর উৎসও যে তুমি। গাম্ভীর্যহীন, কোমল এবং আন্তরিকতা মেশানো কণ্ঠে এক সুগভীর নিকোষ কালো মায়াবী চোখ জোড়ার গভীর চাহনিতে এবার কিছুটা লজ্জা পেল বটে এলিজাবেথ। তাকবীরের এহেন কণ্ঠে মনে এক কোমল আবেশ ছুঁয়ে দেয়। এলিজাবেথকে বেশিক্ষণ লজ্জায় থাকতে দিল না তাকবীর। বন্ধু হবে? এলিজাবেথ এবার পূর্ণ দৃষ্টি দিল তাকবীরের কৃষ্ণ গহ্বরে। নেত্রদয়ে চকচকে কৌতূহল লেপ্টে আছে। হাসল তাকবীর অমায়িক হাসি, জড়তাবিহীন গলায় সবিনয়ে আওড়ালো, চলো আমরা আগে বন্ধু হই। স্বামী স্ত্রীর সম্পর্কে চেয়ে বন্ধুত্বের সম্পর্কই আরও বেশি মূল্যবান, কারণ ভালো বন্ধুই একজন আরেকজনকে গভীরভাবে বুঝতে শেখায়। তাই আমাদের আগে বন্ধু করে একে অপরকে জানার, বোঝার সুযোগ দিতে হবে। বন্ধুত্বের মধ্য দিয়ে সম্পর্কের মধ্যে এমন এক দৃঢ়তা আসবে যা পরস্পরকে আরও কাছাকাছি নিয়ে আসবে এবং একে অপরকে আরও গভীরভাবে বুঝতে সহায়তা করবে। আমাদের এই বন্ধুত্বই হবে আমাদের সম্পর্কের ভিত্তি,
যা সময়ের সঙ্গে আরও শক্তিশালী হয়ে উঠবে। হবে আমার বন্ধু এলোকেশি। চেয়ে থাকলো এলিজাবেথ। গাঢ় দৃষ্টিতে ভিজে আসছে চোখ। দুপাশে মাথা নেড়ে অগ্রাম সংকেত দিল তাকবীর। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করল এলিজাবেথ। চোখে মুখের অবস্থা দেখে মনে হচ্ছে শোকে মূর্ছা যাচ্ছে। চোখে পানি সমেত হাসল এলিজাবেথ। ফ্যাসফ্যাসে আওয়াজে বলল, আপনি আমায় এত কেন বুঝছেন? জবাব দেয় না তাকবীর। নির্নিমেষ তাকিয়ে থাকে তার বোকা রানীর দিকে, যে একটু কিছু বলেই ভ্যা ভ্যা করে কান্না শুরু করে দেয়। নিজেকে ধাতস্থ করে এলিজাবেথ অতঃপর বলল, ধন্যবাদ আমাকে সহজ হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। পরপর থেমে নিজের পেরোবো হাত বাড়িয়ে দিল তাকবীরের অভিমুখে দিয়ে বলল, বেস্ট ফ্রেন্ড হবেন আমার, যেখানে সম্পর্কের ভিত্তি হবে নিঃস্বার্থ বিশ্বাস আর সন্দেহ থাকবে দূরতম। ক্লান্ত পথিকের মতো যখন পথের মাঝে বসে পড়ব, তখন কি আপনি নির্ভরতার সেই শক্ত হাত বাড়িয়ে দিবেন? বিপদে বিশ্বাসী হাত হিসাবে সবার আগে আপনার হাত এগিয়ে আসে, যেখানে অনুমতির প্রয়োজন হবে না স্পর্শ করার জন্য। ভালো মানুষটা কি হবে আমার বেস্ট ফ্রেন্ড? যেই বন্ধুত্বের প্রতি মুহূর্তে মনে করিয়ে দিবে হ্যাঁ এটাই আমার বেস্ট ফ্রেন্ড, যে আমার পাশে আছে নিঃস্বার্থে নিঃশর্তে অত্যন্ত ভরসায়। তাকবীর আবেশিত দৃষ্টিতে তাকিয়ে থাকলো দীর্ঘক্ষণ এলিজাবেথের পানে। এমন কথা এলিজাবেথের কাছ থেকে সে মোটেও আশা করেনি এত দ্রুত। সন্ধি ফিরতে এক মুহূর্ত আর ব্যয় করল না তাকবীর। মিলিয়ে দিল দু হাতের বাঁধন। ঠোঁট প্রসার করে হাসল দুজনেই। হঠাৎ তাকবীর পেছন থেকে একটা বক্স বের করে সামনে ছোট্ট টেবিলের উপর রাখল। এলিজাবেথ একবার বক্সটার দিকে তাকাচ্ছে, আবার তাকাচ্ছে তাকবীরের দিকে। তাকবীর এলিজাবেথের কুঁচকানো হৃদয় দেখে ঠোঁট কামড়ে হাসল। বন্ধুত্বের সূচনা হিসেবে আমার তরফ থেকে ছোটোখাটো একটা তোফা। কিন্তু কোনো কিন্তু না, জাস্ট ওপেন ইট। মৃত ধমক মিশ্রিত কণ্ঠে উপায়ন্তর না পেয়ে বক্সটির উপরের অংশ সরালো। লাল গোলাপের অজস্র পাপড়ি দেখে অতর্কিত আধার নামলো অবয়বে। নিচু সরিয়ে প্রতি উত্তর করল, লাল গোলাপ আমার পছন্দ নয়। খানিকটা অবাক হলো তাকবীর। তার জানা মতে এলিজাবেথের ফুল খুবই পছন্দ, বিশেষ করে লাল গোলাপ। কিন্তু তোমার তো ওটা আগে ছিল, সবসময় যে মানুষের পছন্দ এক থাকবে তেমনটা তো কোথাও লেখা নেই। তাকবীর বুঝল না হঠাৎ এলিজাবেথের অযাচিত রাগের কারণ। তবে ঘাটল না আর, প্রসঙ্গ পাল্টে বলল, আচ্ছা সরি, নেক্সট টাইম আর এমন হবে না। এবার এটার ভিতরে দেখো কি আছে। এলিজাবেথ কোনো বাক্য ছাড়া পাপড়ির ভেতর হাত রাখল। হাতে আরেকটা বক্সের মতো কিছু অনুভূত হলো। বক্সটা পাপড়ির ভেতর থেকে বাইরে বের করে আনতেই চোখ ছানা বড়া হয়ে যায় এলিজাবেথের। তাকবীর চোখে ইশারায় বলল বক্সটিকে আনবক্সিং করতে। এলিজাবেথ বোকার মতো তাই করল। চোখ জুড়ানো বিস্ময়তা। বক্সের ভেতর থেকে বেরিয়ে এলো একটা আইফোনের লেটেস্ট ভার্সন, আইফোন 16 প্রো ম্যাক্স। এলিজাবেথের কপালে সূক্ষ্ম ভাঁজ। এটা কার? কার হাতে এটা? আমার। তাহলে তোমারই? এটা তো মনে হচ্ছে খুব দামি। তবুও তোমার কাছে নস্যে। এইভাবে মাথায় তুলবেন না আমায়। তুলিনি তো, মাঝে মাঝে খুব খুশকি হয়, তাই বুকের মধ্যে নেওয়ার চেষ্টা করছি। ওখানে রক্তক্ষরণ ছাড়া আর তেমন কোনো প্রতিকূলতা নেই। বলে ঠোঁটে ঠোঁট চেপে হাসল তাকবীর। এলিজাবেথ স্তব্ধ। তা দেখে তাকবীর আবারও বলতে শুরু করল, তুমি আমার পোষা পাখি, তবে সম্পূর্ণ মুক্ত। আকাশ জুড়ে ইচ্ছে মতো ডানা মেলে উড়ে বেড়াবে অতিথি পাখির মতো। তবুও দিন শেষে ফিরে আসবে আমারই নীড়ে, ভালোবাসার আঙিনায়। এলিজাবেথের ভেজা দৃষ্টি, ভেজা গলা। এই আমি অভাগীর কপালেও এমন ছিল? এই ভালোবাসাগুলো আমি কখনো পাইনি। এভাবে আর কখনো বলবে না এলোকেশি যে তোমাকে কেউ ভালোবাসে না, কারণ এই দেখো তোমার নাম হাতে ট্যাটু করা আছে। আমি এই পৃথিবীর সবচেয়ে নিবেদিত প্রাণ মানুষ তোমার জন্য, আর ভালোবাসায় পূর্ণ হবে তুমি। তোমার কোনো ক্ষতি আমি কখনোই হতে দেব না। আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার পাশে থাকবো, তোমার হাতে ধরে রাখবো, আর মৃত্যুর পরও আমি তোমার সঙ্গ ত্যাগ করব না। আত্মার মতো তোমার কাছেই থাকবো। তুমি আমার কাছে শুধু কিছু নও, তুমি আমার কাছে সব কিছু। এলিজাবেথ তাকায় তাকবীরের বা হাতের কবজিতে। অতপর শিরশিরে অনুভূতিতে নিভু চোখে চাইল তাকবীরের দিকে। তাকবীরের হাতের কবজিতে থেকে কনিষ্ঠ আঙুল বরাবর এলিজাবেথের নাম ইংলিশে লেখা। এলিজাবেথের চোখে মুখে এখনো বিস্ময়তা। কেঁদে দেবে মেয়েটা এখনই। এত সব কখন করলেন? এইভাবে সারাক্ষণ পাশে থেকেই কখন কেউ করেছেন এত কিছু? সবকিছু মনে হচ্ছে পূর্ব থেকে কত শখ করে আয়োজন করা। এই প্রসঙ্গ পুরোপুরি এড়িয়ে গেল তাকবীর। কেবলকার দাঁড়ালো একটি স্পপে। তাকবীর উঠে দাঁড়ায়, কণ্ঠস্বর গভীর বলল, একটা দামি অ্যাডভাইস দেই।
এলিজাবেথের কণ্ঠস্বরের আশা করল না তাকবীর, নিজে থেকেই সবেগে আওড়ালো। মুভিং অন ইজন্ট অ্যাবাউট ফরগেটিং দেম, ইটস মিনস হোয়াট ইউ আর উইদাউট দেম। বলে সামনে এগোতে থাকলো তাকবীর। এলিজাবেথের মনের ভেতর এক অদ্ভুত আর সুন্দর অনুভূতি তৈরি হয়। শুরু হয় বন্ধুত্বের সূচনা। থাকবে না আর কোনো প্রকার জড়তা, শুধু চোখের চাহনি কিংবা অজানা কোনো অভ্যন্তরীণ অনুভূতির মাধ্যমে একে অপরের মনের কথা বুঝে ফেলা হবে। এই ধরনের সম্পর্ক গভীরতা, সমঝোতারি এবং অগোচরে একে অপরকে বোঝার এক নিখুঁত নিদর্শন হয়ে উঠবে। শোনা গেল তাকবীরের উচ্চস্বর। এলোকেশি, জলদি নামো, গাড়ি ছেড়ে দিবে, আমরা আবার টুইন পিক যাব। এলিজাবেথের চেহারায় স্বচ্ছ এক অনাবিল প্রশান্তি ও উচ্ছ্বাস ফুটে ওঠে। অনেক দিনের আটকে থাকা অনুভূতিগুলো ধীরে ধীরে মুক্তি পেয়ে ছুটে আসে। বিক্ষোভে হালকা অনুভব হয় আর আনন্দে ভরে ওঠে। চারপাশে সবকিছু সুন্দর ও উজ্জ্বল লাগতে শুরু হয়। উৎফুল্ল গলায় চেঁচিয়ে বলল, আসছি ভালো মানুষ। I think it's time for you to return, Naso. ঠোঁট কামড়ে নিঃশ্বাস আটকে চোখ বন্ধ রাখে ন্যাসো। নত দৃষ্টি নিবিষ্ট পাশেই চুপসানো মুখে দাঁড়িয়ে আছে লুকাস। আপাতত আলাদিন বা তার দলবল কেউই এখানে নেই। গা ছমছমে পরিবেশ, নিস্তব্ধতা বিরাজ করছে সম্পূর্ণ কক্ষ জুড়ে। হাতে থাকা ওয়াইনের গ্লাস ছুঁড়ে মারে রিচার্ড। ঝনঝন শব্দে ভেঙে চুরমার হলো, ছড়িয়ে ছিটিয়ে পড়ল মেঝেতে। রিচার্ডের কপালের পাশের রগগুলো ফুলে ফেপে উঠেছে। তীর তীর করে বাড়তে থাকে ক্রোধ। ঝাঁঝালো কণ্ঠে চেঁচালো, ধ্যান কোথায় থাকে তোমার? বাংলাদেশ থেকে আসার পর থেকে দেখছি সবকিছুতে অমনোযোগী তুমি। ট্রেনিং কি সব ভুলে গেছো? কালার কয়েক সেকেন্ড দেরি হলে কি হতো? হ্যাভ ইউ গট এনি আইডিয়া? থেমে বজ্র দৃষ্টি নিক্ষেপ করে লুকাসের ওপর। রিচার্ডের রক্ত লাল চোখ দেখে বুক শুকিয়ে এলো লুকাসের। উগ্রতা ভেঙে হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল রিচার্ড আবারও। তোমার কাছে তো হ্যান্ড হেল্ড মেটাল ডিরেক্টর ছিল না? আর ইউ গাইস ফাকিং কিডিং উইথ মি? মিয়ে যায় দুজনেই। আবারও শোনা গেল রিচার্ডের হুঙ্কার। নাসোর দিকে তাকিয়ে কর্কশ গলায় চেঁচিয়ে বলল, গো ব্যাক টু বাংলাদেশ। নাসর অভিব্যক্তি নিটল। দু কদম এগিয়ে আসলে কণ্ঠে অনুতপ্ততার রেশ নিচু স্বরে বলল, সরি বস, গিভ মি ওয়ান মোর চান্স। রিচার্ড কায়নাতের কাছে সুযোগ বলে কিছু হয় না। প্রবাবলি ইউ ফরগট দ্যাট। শক্তগোছের নাসর চেহারায় এবার ফুটে উঠল ভীতি। পরপর 3 বার ঢোক গিলে গলা ভিজিয়ে আবারও বলতে চাইল। লাস্ট। থামিয়ে দিল রিচার্ড। কাউচে বসা অবস্থায় নাসর দিকে না তাকিয়ে একটা ফাইল এগিয়ে দিল। নাসর রিচার্ডের পেছনে দাঁড়িয়ে থাকা ফাইলটি হাতে নিল। রিচার্ড ঠোঁটের কোণায় জড়সড় হয় শয়তানি বিদঘুটের হাসির। সন্ধ্যা ফ্লাইট। কাজ হয়ে যাবে বস। গো। তৎক্ষণিক বেরিয়ে যায় নাসো। লুকাস নাসোর দিকে তাকিয়ে চোখ টিপে কাজের জন্য বেস্ট অফ লাক জানালো। বিশাল আকৃতির পেন্ট হাউসে এখন শুধু তারা দুজন। লুকাসের ফোন ক্রমাগত রিং হচ্ছে। তপ্ত শ্বাস ফেলে ফোন নিয়ে রিচার্ডের নিকট এগিয়ে আসলো লুকাস। মলিন স্বরে আওড়ায়, বস বাজার। সহজ ভঙ্গিতেই ফোন হাতে নিল রিচার্ড। লুকাস অবাক হলো কিছুটা। ভেবেছিল বারংবারের মতো এবারও কল তুলবে না। স্পিকারে দিল রিচার্ড। হাতে জ্বলন্ত সিগারেট। ওপাশ থেকে শোনা যায় একজন মধ্যবয়স্ক লোকের ভারী খিক কর্কশ কণ্ঠস্বর, যা রিচার্ডের গুরু গম্ভীর ভারী স্বরকেও ছাড়িয়ে। রিড মাই সান। ইয়েস ফাদার। এস ফোন এস কাম ব্যাক টু ইতালি। তুমি ছাড়া এদিকে সব কিছু এলোমেলো হয়ে আছে। তোমার সই ছাড়া পরবর্তী এজেন্ট এগোতে পারছে না। মিলিয়ন টাকা লস হচ্ছে। ঠোঁট গোল করে সিগারেটের বিষাক্ত ধোঁয়ার সাথে গরম নিঃশ্বাস ছাড়ে রিচার্ড। অতপর সহজ সাবলীল গলায় উত্তর দিল, আমি এসে সব সামলে নেব ফাদার, ডোন্ট ওয়ারি। কিছুটা ক্ষিপ্ত হলো ওপাশের জন। তিরিক্ষি মেজাজ দেখিয়ে বলল, সব খবর আমার কানে আসছে রিত। ফালতু ঝামেলায় ধরাস্ত কেন? মেয়ে লাগবে তোমার? ইতালি আসো, মেলা বসিয়ে দিব আমি তোমার জন্য। কাউচে গা এলিয়ে আয়েশ করে শুলো রিচার্ড। একদলা সাদা বাষ্পের মতো ধোঁয়া শূন্যে উড়িয়ে দিয়ে বলল, অনেকদিন পর ইন্টারেস্টিং একটা গেম পেয়েছে, শেষটা একটু দেখা যাক। বলে অপর পাশ থেকে কিছু শোনার অপেক্ষা না করে কল কেটে দেয়। পরপর হাতে অদ্ভুত রকমের দেখতে একটা ঘড়ির দিকে এক পলক তাকিয়ে উঠে দাঁড়ায়। কালচেরে ঠোঁট জুড়ে বিরাজ করছে রহস্যময় বক্র হাসি। ঘড়িটা রিচার্ড সব সময় সঙ্গে রাখে, তবে হাতে খুব কমই। রিচার্ডের হাতটা দেখে পেছন নিল লুকাস। কদমে কদম মেলাতে মেলাতে বলল, বস আমি আসবো? পায়ের তালের মতো রিচার্ডের গমগমে গলা বলল, নো। কোথায় আছেন বস? মধু খেতে।
লুকাসের কাছে লাগলো সে দুনিয়ার সব থেকে আশ্চর্যজনক কথা শুনল, তাও রিচার্ডের মতো তেতো মানুষের কাছ থেকে। তবে তা বেশিক্ষণ আমলে রাখলো না। খাবারের কথা শুনে থেমে যাওয়া গতি আবার বাড়ায়, এক প্রকার দৌড়ে দিল। রিচার্ডের লম্বা কদম ততক্ষণে গাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছে। লুকাসের ব্যগ্র কণ্ঠস্বর, বস আমিও যাবো, শুনছি এখানে কোনো রেস্টুরেন্টে ভালো মধু পাওয়া যায়। ড্রাইভিং সিটে গিয়ে বসলো রিচার্ড, বজ্রপাতের মতো গম্ভীর কণ্ঠে শোধায়, এই যাকে শুধু রিচার্ডের জন্যই মধু জমে। লুকাসের মুখ মলিন হয়, গাড়ির উইন্ডোর কাজটায় খানিকটা ঝুঁকে মলিন স্বরে বলে, বস আমিও আসি। নো, আই নিড প্রাইভেসি। বাতাসের সাথে ধুলো উড়িয়ে চলে গেল রিচার্ডের ব্যাক সার্ক। এবার লুকাসের মাথায় সাত আসমান ভেঙে পড়ল। প্রাইভেসি কেন, তাও রিচার্ডের মতো আবাধের? আশ্চর্য আশ্চর্য। টুইন পিক পাহাড়টি এক অদ্বিতীয় সৌন্দর্যের স্থান, যেখানে দুটো পাহাড় একে অপরের কাছাকাছি দাঁড়িয়ে এবং যার শীর্ষবিন্দু দুটি শৃঙ্খলের মতো দেখা দূর হতে। একটি সাধারণত পাহাড়ের চূড়ার দিক থেকে একটি প্রশান্ত এবং বিস্তৃত দৃশ্য উপস্থাপন করে। উপর থেকে দৃশ্যটি অত্যন্ত মুগ্ধকর, যেখানে সারা প্রান্তরে ছড়িয়ে থাকা গাছপালা, নদী বা জলাশয়ের প্রতিফলন এবং দূরের পাহাড় পর্বতগুলোর সমুদ্রের মতো নীলাভ দৃশ্য দেখা যায়। পাহাড়ের শীর্ষ থেকে সূর্যোদয় বা সূর্যাস্তের সময় আকাশের পরিবর্তিত রং এবং পাহাড়ের আবহাওয়ার পরিবর্তন এক অনন্য দৃশ্য তৈরি করে, যা প্রকৃতির প্রেমীদের জন্য এক অভূতপূর্ব অভিজ্ঞতা। এলিজাবেথ জিদ ধরে পাহাড়ের চূড়োয় দাঁড়িয়ে থেকে সূর্যাস্ত দেখবে। সূর্যাস্ত হতে এখনও প্রায় ঘন্টা দুয়েক সময় লাগবে। তবে মহারানীর হুকুম বলে কথা, যথাযথভাবে রানীর সেবা না করলে যদি রানীর মনক্ষুণ্ণ হয়। না না বাবা, অগত্যা রাজি হয়ে গেল তাকবীর। এলিজাবেথকে দ্বিতীয়বার উচ্চারণও করতে হয়নি। তো একটু হাঁটা যাক এলোকে এসে, সন্ধ্যা হতে মেলা দেরি এখনো। এলিজাবেথ মাথার সানহেড ঠিকঠাক করতে করতে তাকবীরের কৃষ্ণ গহ্বরে তাকালো। রোদের উত্তাপে উজ্জ্বল বর্ণের অবয়বে লালচে আভা দেখা দিয়েছে। দৃষ্টির সীমানার ভেতর কোনো বাড়িঘর নেই, শুধু বড় বড় পাহাড়ের টিলা। উপর থেকে নিচে তাকালে গলা শুকিয়ে আসে এলিজাবেথের। শুকনো ঢোক গিলে দৃষ্টি দিল তাকবীরের উপর, অতঃপর বলল, নিচের দিক দিয়ে হাঁটি, এদিকটাই ভয় লাগছে। পা পিছলে পড়তে পারলে আমি একদম চান্দে চলে যাব। ফিক করে হেসে দিল তাকবীর। উষ্ট্রপটে চঞ্চল প্রাণখোলা হাসি এলিজাবেথের কপাল কুঁচকানো দেখে যথাসম্ভব হাসি চেপে নিল তাকবীর। তবুও একেবারে সফল হয়নি, ঠোঁট কামড়ে হাসে, সাথে শরীর ঝাঁকুনি দিচ্ছে অল্প স্বল্প হাসি চেপে রাখার কারণে। চাঁদ উপরে এলোকে এসে, নিচে না। জিভ কাটল এলিজাবেথ তৎক্ষণিক। তড়িঘড়ি করে নিজের ভুল সংশোধন করে নিল, বলল, হ্যাঁ হ্যাঁ ওটাই। ঠোঁট কামড়ে ভ্রু গুছিয়ে চেয়ে দেখল তাকবীর তার এলোকেশিকে। একটু হেনস্থা করার জন্য আবারও কথার মধ্যে প্যাঁচ ধরল, বলল, কোনটায়? এলিজাবেথের নিরুদ্বেগ ভাব, নিরুদ্বেগ জবাব। একটা হলেই হলো। এমন সব বাচ্চা সুলভ আচরণে আটকা পড়েছিল 31-এর এক প্রাপ্তবয়স্ক পুরুষ 16-র এক লাস্যময়ী তরুণীর প্রেমে। তাকবীর শুধু যে দেখে কিভাবে তার ভালোবাসা ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতিকে কেন্দ্র করে পাহাড় সমান করে উঠেছে। দিনকে দিন সে তলিয়ে যাচ্ছে অগাধ ভালোবাসার অতলে। তার এই নিগুড় অনুভূতির পেছনে একটাই উদ্যত উদ্দেশ্য, এই মেয়েটিকে ভালো রাখা এবং নিজের পাশে রাখা, এতে নিজেরই ভালো থাকা। রোদের তৎপরতা খুবই বেশি, শরীর থেকে ঘাম চুইয়ে চুইয়ে পড়ছে। এক ফালি বাতাসের উপস্থিতিরও টের পাওয়া দায়। হঠাৎ গলা শুকিয়ে তুমুল কাশি ওঠে এলিজাবেথের। ঝুঁকে দু হাতে হাঁটুতে ভর দিয়ে কাশতে থাকে, অস্থির হয়ে ওঠে তাকবীর। এলোকে এসে, ঠিক আছো? চোখ ঝাঁপিয়ে জল গড়িয়ে পড়তে থাকে। এলিজাবেথ হাঁপাতে হাঁপাতে বলল, পানি। তাকবীরের চিন্তিত অবয়বে আধার নেমে আসলো। ঢালু পাহাড়ে গাড়ি নিয়ে আসা সম্ভব নয়। গাড়ি নিচে যাতায়াত সড়কের এক কোণে রেখে এসেছে তাকবীর, দূরত্ব মোটামুটি। এই অবস্থায় এলিজাবেথকে নিয়ে যাওয়া সম্ভব নয়। আশেপাশে কোনো মানব বসতি নেই যে সাহায্যের জন্য যাবে কারো কাছে। এই খোলা বিস্তৃত পাহাড়ে এখন পানি পাবে কোথায়? ওদিকে ক্রমাগত এলিজাবেথের কাশির দৌড় বাড়তে থাকে। ধীরে ধীরে তাকবীরের রক্তাভ চেহারার বর্ণ পরিবর্তন হতে থাকে। দিশাহীন হয়ে এদিক সেদিক তাকাতে থাকলো। হঠাৎ চোখ যায় কিছু দূর দূরেই একটা কাঠের ব্রেঞ্চি রয়েছে। জায়গাটা সমতল। তাকবীর এলিজাবেথকে ধরে ব্রেঞ্চিতে বসালো, ধাতস্থ গলায় আশ্বাস দিল, এলোকে এসে, পাখি একটু অপেক্ষা করো আমার জন্য। আমি যাবো আর আসবো, নড়বে না একদম এখান থেকে। টইটুম্বুর চোখে এলিজাবেথ তাকালো তাকবীরের পানে।
শ্যামলা মুখে উদ্বিগ্নতা আধার নেমে এসেছে। নীরব মাথা নাড়ল শুধু। তাকবিরও একই ভঙ্গিতে মাথা নাড়িয়ে সড়কের দিকে ছুটল। এলিজাবেথ যথাসম্ভব ঢোক গিলে গলা ভিজিয়ে কাশি থামানোর চেষ্টা করল। হঠাৎ অতর্কিত আক্রমণে বুক শুকিয়ে এলো এলিজাবেথের। কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে যায় ঘটনাটি। শুধু অনুভব করেছিল কেউ হ্যাসকার টান দিয়ে তাকে শূন্যে তুলে নেয়। নিঃশ্বাস আটকে চোখ মুখ খিচে রাখে এলিজাবেথ। ঘোড়ার ফুৎকার শব্দে স্তম্ভিত হয়ে ফিরে এলিজাবেথের। সচল হয় থমকে যাওয়া মস্তিষ্ক। নাকের ডগায় বাড়ি খেতে থাকে পরিচিত সেই পারফিউমের স্মেল। গতি হারায় হৃদস্পন্দন। এই বুঝি বুক ফেটে যাবে। পর্যাপ্ত অক্সিজেন থাকা সত্ত্বেও শ্বাস নিতে পারে না এলিজাবেথ। দম আটকে আসে। চোখ খোলা সাহস হয় না এলিজাবেথের। একটা হৃদয়হীন বৃক্ষপটের সাথে লেগে আছে তার পিঠ। কারো বাহুডোরে আবদ্ধ হয়ে আছে সে। পক্ষীরাজের মতো করে ঘোড়ার জোরে নিয়ে যাচ্ছে তাকে এক বিষাদ রাজ্যের রাজা। ঘোড়ার পায়ের প্রতিটি কদম এবং ঝাঁকুনির সাথে সাথে হাত পা ঘেমে ঠান্ডা হতে থাকে এলিজাবেথের। এক শ্বাসরুদ্ধকর অবস্থায় নিজেকে আবিষ্কার করল এলিজাবেথ। ঘোড়ার কর্কশ গলার শব্দ কমে আসলো। আশপাশ খুবই শান্ত লাগছে। পিট পিট করে চোখ মেলে তাকায় এলিজাবেথ। দেখতে পায় জায়গাটা একটা স্ট্যাট ফার্মের বিশাল মাঠ। চারিপাশে শুধু সবুজ সতেজ ছোট ছোট ঘাস। কাঠ দিয়ে তৈরি বেড়া দিয়ে নির্দিষ্ট সমপরিমাণ বিস্তৃত জায়গা ঘেরাও করা। মাঠের এক প্রান্তে কিছু আরবীয় প্রজাতির ঘোড়া শো জাম্পিং প্রশিক্ষণ নিচ্ছে। অপর এক প্রান্তে কিছু ঘোড়া ঘাস খাচ্ছে। চারিপাশে এক নজর চোখ বুলিয়ে দৃষ্টি গেল ঘোড়ার লাগাম টেনে ধরার শক্ত হাত দুটোতে। ট্যাটু খচিত হাত অবলোকন হতেই পুনরায় গা শিউরে উঠল এলিজাবেথের। রিচার্ড ঘোড়া নিয়ন্ত্রণের লাগাম ছেড়ে দিল। ঝুঁকল এলিজাবেথের উপর। পুরুষালী রুক্ষ থুতনি রাখল এলিজাবেথের কাঁধে। কেঁপে উঠল এলিজাবেথের সমস্ত শরীর। হার্টবিট অস্বাভাবিকভাবে ওঠানামা করতে থাকে। শোনা গেল সেই পুরুষালী গুরু গম্ভীর ভারী কণ্ঠস্বর। মাই রেড। বরফের মতো জমে গিয়েছে এলিজাবেথ। টুই শব্দ অবধি করছে না। অধর এড়িয়ে বাঁকা হাসল রিচার্ড। কুটিল হাতে পেঁচিয়ে ধরল এলিজাবেথের পেট। জুবথুবু করে কাঁপতে থাকে এলিজাবেথের শরীর। ঘৃণায় গা শিউরে ওঠে। নিজেকে শক্ত করে এলিজাবেথ দাঁতে দাঁত পিষে বলল, এই নোংরা হাতে আমাকে ছুবেন না, আমাকে দয়া করে ছুবেন না। আমার সকল পাপের মধ্যে তুমিই সর্বাধিক প্রিয়। উগ্র বৈশিষ্ট্য সম্পূর্ণ মানুষের এহেন নিকটে ঠান্ডা স্বরে ভয় বাড়তে থাকে এলিজাবেথের মনে। ভিজে যায় চোখের পাতা, কাঁপে গলা। কাপা কাপা গলায় আওড়ালো এলিজাবেথ, কেন এসেছেন আবার? অধরের ছোঁয়া এঁকে দিল কাঁধে রিচার্ড। পরপর ছোট ছোট চুমুতে ভরিয়ে দিতে থাকে এলিজাবেথের প্রশস্ত ঘাড়। ভিজে চ্যাটচ্যাটে হয়ে যায় পশ্চাৎ পাজার। নিজ কাজে নিটল থাকে হাসকি স্বরে আওড়ায়। এজন্য দাঁতে দাঁত চেপে নিজেকে শক্ত করে রেখেছিল এলিজাবেথ। রিচার্ডের অপ্রীতিকর কথায় এবং কাণ্ডে চিবুক শক্ত হলো। মোচড়ামোচড়ি করতে থাকে ছাড়া পাওয়ার জন্য। তবে তাতে একচুল পরিমাণ লাভও হয় না। রিচার্ডের শক্ত হাতের বাঁধন থেকে 1 ইঞ্চিও সরতে পারে না এলিজাবেথ। তীব্র ঘৃণায় রিচার্ডের এক হাত পেট থেকে টেনে ছাড়িয়ে এনে দন্ত বসিয়ে দেয়। আক্রোশ এতই ছিল যে শক্ত চামড়া ভেদ করে রক্তপাত হয়। তবুও নিজের কাজে অনড় রিচার্ড। ঠোঁটের কোণে বক্র হাসি। ওদিকে হাত দিয়ে রক্ত ঝরছে। ভেজা গলায় চেঁচালো এলিজাবেথ। কণ্ঠনালী ছিঁড়ে বেরিয়ে এলো ভেতরের সকল আক্রোশ। আপনার মতো নরখাদকের জায়গা জাহান্নামেও না হোক। মরে যাচ্ছেন না কেন আপনি? কাঁধ থেকে মুখ তুলে রিচার্ড। ক্রোধে মটমট করা ধারালো চোয়ালে আজ নেই কোনো হিংস্রতার ছাপ। অভিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক। ঠোঁটে রহস্যময় বাঁকা হাসি। এলিজাবেথের কথার পারদে ক্ষিপ্ততা না দেখিয়ে বরং গম্ভীর গলায় জবাব দিল, মরে গেলে কি সমাপ্তি? সাম ডেড রোজ স্টিল ক্যারি ফ্রেগনেন্স। আই ওয়ান অফ দ্যাম। তাচ্ছিল্যের স্বরে হাসল এলিজাবেথ। দাঁত এলিয়ে রুষ্ট গলায় শোধালো, সাম ব্রোকেন হার্ট স্টিল ক্যারি লাভ। এবার কণ্ঠস্বর পাল্টায়। মস্তিষ্কটা ফিরে গেল তার চিরাচরিত পৈশাসিক আত্মায়। মুষ্টিমেয় করে নিল এলিজাবেথের চুল। হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল, ব্রোকেন তো তারা হয় যারা ছিনিয়ে নিতে জানে না। রিচার্ড কায়নাত খুব ভালো করে জানে কিভাবে নিজের জিনিস ছিনিয়ে নিতে হয়। ব্যথায় কুকড়িয়ে ওঠে এলিজাবেথ। চুলের গোড়ায় অতিক্রম টান পড়ার কারণে তৎক্ষণাৎ মাথায় যন্ত্রণা শুরু হয়। সহসাই শুয়ে নিল কষ্ট। শক্ত গলায় বলল, আমি অন্য কারোর, কখনোই আমাকে আপনি চিনিয়ে নিতে পারবেন না। শুধু আমাকে কষ্ট দিতেই পারবেন। আরও শক্ত করে টেনে ধরল রিচার্ড এলিজাবেথের চুলের মুঠি। অপর হাত দিয়ে পেছন থেকে ঝুঁকে শক্ত করে চিবুক চেপে ধরে ক্ষুধার্ত সিংহের মতো গর্জে উঠে বলল,
I'm not that boy who fights with you. I'm the man who fights for you. কেউ তুলোর মতো নরম হওয়াটা পায়ের তলায় পিষে চলে যাবে, আবার কেউ 1000 বছর ধরে অক্লান্ত চেষ্টা করে এক মুহূর্তের জন্যও তার ছোঁয়া পাওয়ার আশায়। আপনার ফেলে রাখা জিনিসটাও কেউ সযত্নে বুকে তুলে নিয়েছে, কারণ প্রকৃতি কখনো শূন্যস্থান সহ্য করে না। সে চায় সব কিছু পূর্ণতা লাভ করুক। ক্রোধ তীর করে বাড়তে থাকে রিচার্ডের। চিবুক রেখে এবার কণ্ঠনালী চেপে ধরল, আগুন বর্জন করল কথায়, চোখে জ্বলছে ক্রোধের অগ্নি। আপনি সম্ভবত ভুলে যেতে চাচ্ছেন কিভাবে হাঁটতে হয়। দম আটকে আসে এলিজাবেথের, তবু বহু কষ্টতে অস্পষ্ট স্বরে আওড়ায়, কি পা ভেঙে দিবেন? দেন না, দিন। পৈশাচিক আত্মার অবয়বের উষ্ট্রপুটে ফুটে উঠল শয়তানি হাসি। পরিবর্তন হয় দৃষ্টি, ছেড়ে দিল কণ্ঠনালী চুলের মুঠি। আবারও থুতনি রাখল এলিজাবেথের কাঁধে, ডান হাত দিয়ে পাকানো কোমর চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। অপর হাত ছুটল এলোমেলো পথ ধরে। শব্দ করে উঠল এলিজাবেথ। এবার অড্ড হাসিতে ফেটে উঠল রিচার্ড, কারের লতিতে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল। কাঁদতে থাকে এলিজাবেথ। কর্ণপাত হওয়া কান্নার প্রতিটি শব্দলোপ অপর কান দিয়ে ঝেড়ে সরে আসলো রিচার্ড। এক লাফে নেমে গেল ঘোড়া থেকে, নামিয়ে নিল ক্রন্দনরত এলিজাবেথকে। এতক্ষণে রিচার্ডকে দেখল এলিজাবেথ। রিচার্ডের পরনে হর্স রাইডিং কালো জ্যাকেট, মাথায় রাইডিং হেলমেট এবং পরিশেষে পায়ে রাইডিং বুট, আর বরাবরের মতো শক্ত চোয়াল। দৃষ্টি সরিয়ে ফেলে এলিজাবেথ। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না। ক্রোধে কটমট করতে থাকা ধারালো চিবুকে ঘৃণায় বিষিয়ে ওঠে মন। যতটা সরল সাজছেন ততটাও নন আপনি। রিচার্ডের কাছ থেকে তেড়ে আসে অপ্রত্যাশিত অদ্ভুত কথা। এলিজাবেথ উৎসুক হয়ে তাকালো রিচার্ডের চওড়া তামুকে। চোখাচোখি হতেই চোখ মারে রিচার্ড। তার এই কথা বলার পেছনে কোনো উদ্যমই ছিল না, যেটা ছিল সেটা শপথ হয়ে গিয়েছে। এলিজাবেথ বুঝলো, অথবা এটা বলা হয়েছে। দৃষ্টি নামিয়ে পেছন ঘুরিয়ে চলে যেতে নেয়। খপ করে হাত ধরে ফেলল রিচার্ড। তেড়ে পেছন ফিরে এলিজাবেথ রিচার্ড কিছু বলতে যাবে, তখনই ভেসে আসে পুরুষালী ভারী কণ্ঠস্বর। If you talk to my wife, you die. ভয়ে গুটিয়ে গেল এলিজাবেথ। ধ্বংসযজ্ঞের আগাম সংকেত পেয়ে যায়। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকে আর কিছু খারাপ না হোক। ভাবনার মধ্যেই অপর হাতের টান অনুভব করল এলিজাবেথ। তাকবীরের শক্ত খসখসে হাতের বাঁধনে এলিজাবেথের হাত। রিচার্ড ঠোঁট এলিয়ে হেসে ঘাড় বাঁকা করে তাকালো তাকবীরের দিকে। এলিজাবেথের হাত দুই প্রান্তে দুজন আঁকড়ে ধরে রেখেছে। এলিজাবেথ একবার তাকবীরের কৃষ্ণ গহ্বরে তাকায়, যেখানে এখন নেই কোনো প্রকার হিম শীতল হাওয়া। আগুনের লেলিহান দাউ দাউ করে জ্বলছে তাকবীরের চোখে। এলিজাবেথ আবার তাকালো রিচার্ডের দিকে। রিচার্ড সমুদ্র নীল চোখ দুটোতে ঘনীভূত হচ্ছে আগ্নেয়গিরির অগ্নিপাত। দুজনের মধ্যে কিছুক্ষণ নীরব যুদ্ধ চলল। হঠাৎ ঠোঁট কামড়ে হাসল রিচার্ড। হেসে ছেড়ে দিল এলিজাবেথের হাত। এলিজাবেথ দ্রুত সরে গিয়ে দাঁড়ায় তাকবীরের নিকট। তাকবীর এলিজাবেথের সামনে দাঁড়িয়ে সম্পূর্ণ আড়াল করে দিল ওকে। এলো কেসে, গাড়িতে গিয়ে বসো। তাকবীরের এহেন বজ্রপাতের মতো গম্ভীর শব্দে চমকালো এলিজাবেথ। তবে আর দাঁড়ালো না এক মুহূর্ত। ফার্মের গেটে তাকবীরের গাড়ি দেখা যায়। এলিজাবেথ দৌড়ে গেল গাড়ির অভিমুখে। তাকবীর তখন পানি নিয়ে এসে এলিজাবেথকে কোথায় খুঁজে না পেয়ে ঘাবড়ে যায়। পাগলের মতো এদিক সেদিক খুঁজতে থাকে। হঠাৎ মাথায় আসে এলিজাবেথের কাছে তো ফোন আছে। তাকবীর দ্রুত এলিজাবেথের লোকেশন চেক করল। ফার্মটি টুইন পিক পাহাড়ের খুব নিকটেই। সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তাকবীর। রিচার্ড পকেটে হাত ঢুকিয়ে সরাসরি এসে দাঁড়ায় তাকবীরের সামনে টান হয়ে। তাকবীর অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে রাখে রিচার্ডের ওপর। সাপে নেউলের সম্মুখীন হয় চোখে চোখে সংঘর্ষ। প্রথম বাক্য রিচার্ডের পাশ থেকেই আসে। তাহলে দেখা হয়েই গেল। আমার ওয়াইফের আশেপাশে যেন না দেখি। রিচার্ডের কথার বিপরীতে তাকবীরের কাট কাট গলা। তুষ্ট হাসে রিচার্ড। দু কদম এগিয়ে আসলো ফিসফিসিয়ে বলল, যদি দেখা যায়? তাকবীরের তাৎক্ষণিক বেপরোয়া জবাব, যুদ্ধের ঘোষণা হবে। রিচার্ড নিচের ঠোঁট উপরে ঠেলে বাঁকা হেসে বলল, ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। জিভ দিয়ে গালের ভিতর ঘুরিয়ে অধর এলিয়ে হাসল তাকবীর। তবে সব সময়ের মতো সেই হাসিতে ছিল না অমায়িকতা। রিচার্ডের সদর্পে প্রশ্ন ছুঁল দাপুটে গলায়, আদৌতেও কি কোনো লাভ হবে? দুটি মন এক হতে চাইলে তাদের আলাদা করার ক্ষমতা কারণ নেই। এলিজাবেথের শয়নে স্বপনে শুধু আমরাই ছিলাম, আর আমিই থাকবো।
কিছুটা হক চুকিয়ে যায় তাকবীর, বুঝতে পারে না রিচার্ডের অদ্ভুত কথার মানে। তাকবীরের অবয়বে বিভ্রান্ত দেখে হেসে ঠোঁট গোল করে গরম নিঃশ্বাস ছেড়ে দিল রিচার্ড তাকবীরের মুখের উপর। রক্ত চোখে তাকায় তাকবীর, কেঁপে উঠল এক হাত, নিজেকে সংযত করার চেষ্টা করে তাকবীর। রিচার্ডের গলায় স্পষ্ট বিদ্রুপ। শয়নে কিনা জানি না, তবে আমার কাছে থাকা অবস্থায় পর্যাপ্ত ঘুমের অভাবে স্বপ্ন দেখার সুযোগ পাইনি। কজ আই ডোন্ট ইভেন লেট হার স্লিপ হোল নাইট। সংযম হারায় তাকবীর, চেপে ধরল রিচার্ডের কলার। বাধা দেয় না রিচার্ড, বরঞ্চ হাসল। শোনা যায় তাকবীরের দাঁতে দাঁত পিষার শব্দ, যা রিচার্ডের মনে প্রশান্তিময় হাওয়া বইয়ে দিচ্ছে। আমার জমিতে কিছুদিন গোলামি করে নেয়, বাকি জীবন তো আমারই। ওপারে না হোক, এপারে তো হবেই। ঝাড়ি দিয়ে ছেলে দিল রিচার্ডের কলার তাকবীর। কণ্ঠনালী বেয়ে হাসির উদ্গীরণ ঘটল ঠোঁটে। ফিচেল হেসে বলল। তাকবীরের কথার মারফো করে প্যাচ ছাড়িয়ে মানে বুঝতে পেরে দুহাত মুষ্টিবদ্ধ করে ফেলে রিচার্ড। তাকবীর বাঁকা হেসে ঘুরে ফিরে গাড়ির অভিমুখে অগ্রসর হতে থাকে। কয়েক কদম যেতেই পেছন থেকে ভেসে আসে রিচার্ডের জলদ গম্ভীর কণ্ঠস্বর। অবশ্যই আমি প্রতিশোধ নেব, তবে সেটা ভিন্নভাবে এবং ভয়ঙ্কর রূপে, যুদ্ধের পূর্ব প্রস্তুতি ছাড়াই। থেমে যায় তাকবীরের পা। বুঝতে পারে না রিচার্ড কিসের প্রতিশোধের কথা বলছে, তবুও পেছন ফিরে না আর হনহনিয়ে চলে যায়। রিচার্ডের ঠোঁটের আগায় জড়ো হয়েছে রহস্যের ঘন ঘটা। হাসতে থাকলো একাই, বিদঘুটে হাসি। সারা রাস্তায় একটাও কথা বলেনি তাকবীর। এলিজাবেথ নিজেও ততস্ত্র হয়েছিল তাকবীরের বেপরোয়া গাড়ি চালানো দেখে। বারবার নিজেকে গালি দিতে থাকে তার জন্য সকল কিছু। তার অভিশপ্ত জীবনের সাথে জড়িয়ে যাওয়া সকলের জীবনের আধার নেমে আসে। এজন্য সে চায়নি ধ্বংসযোগ্য পাপাচারের নিবিষ্ট এক অন্তহীন মরিচিকাময় জীবনের সাথে কাউকে জড়াতে। ভেতরে ভেতরে আবারও ভেঙে যেতে থাকে এলিজাবেথ। তাদের হোটেলে পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যায়। এই হোটেলেও 2 রুমের অ্যাপার্টমেন্ট নেয় তাকবীর। নিজেদের অ্যাপার্টমেন্টে পা রাখতে শব্দ করে দরজা আটকে দিল তাকবীর। ধরা দিল এলিজাবেথের সামনে বদরূপে। কোমল খোলসের ভেতর থেকে বেরিয়ে উগ্রভাবে চেঁচিয়ে উঠল এলিজাবেথের উপর। কেঁপে ওঠে এলিজাবেথের সর্বাঙ্গ। তার থেকেও বেশি অবাক হলো তাকবীরের এহেন আচরণে। হাত থেকে ফোনটি পড়ে যায় পায়ের ওপর। দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে নেয় এলিজাবেথ। অবিশ্বাস্য নজরে অনড়ভাবে চেয়ে থাকে তাকবীরের পানে, যাকে এখন হিংস্র জন্তুর মতো লাগছে। কৃষ্ণ গহ্বরে ফুটে ওঠে ক্রোধের পাহাড়। চেহারা আচ্ছাদিত নমনীয়তার অন্তরালে থাকা এই কঠোরতা সোজা গিয়ে বিঁধেছে বৃক্ষপটে এলিজাবেথের। নিষ্পদক দ্বিধাহীন নজরে তাকিয়ে থাকলো এলিজাবেথ। তীব্র রাগে ফুলদানি মেঝেতে ছুঁড়ে মারে তাকবীর। যথাসম্ভব চেষ্টা করছে নিজের ক্রোধ দমিয়ে রাখতে। তার কথা দ্বারা যেন আঘাতপ্রাপ্ত না হয় তার শখের এলোকেশি। তবুও শেষ রক্ষা আর হলো না। সোজা তর্জনী তুলে তেড়ে আসলো এলিজাবেথের সম্মুখে। কাটকাট গলায় বলল, You forget you are my wife, not his, not anyone else. I don't give a fuck how handsome he is. You are mine and nobody touches what's mine. Understand? ওর থেকে দূরে থাকবে। নিজের ক্রোধের কবল থেকে এলিজাবেথকে বাঁচানোর জন্য হনহনিয়ে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে যায় তাকবীর। এলিজাবেথ তখনও একদৃষ্টিতে তাকিয়েছিল ভাঙা কাচের টুকরোগুলোতে। চোখে জমে থাকা জলের বাঁধ ছেড়ে দিয়ে তপ্ত শ্বাস ফেলে এলিজাবেথ। অতপর ভাঙা কাচের টুকরোগুলো পরিষ্কার করে ফেলল। সে আবার আহামরি কি যে তার সাথে সবাই সবসময় ভালো আচরণ করবে। তার জীবন সংগ্রামই তো এমন। এলিজাবেথ কষ্ট পায়নি একটুও না। সে মানিয়ে নিয়েছে নিজেকে এমন তুচ্ছ তাচ্ছিল্যের সাথে। রাত তখন 11টা। তাকবীর তখনও ফেরেনি। এলিজাবেথ মনের অভিমান মনেই পুষে রেখে ফোন দিয়েছিল, কিন্তু প্রতিবারই সুইচ অফ দেখায়। এলিজাবেথ বুঝতে পারে তাকবীর তার উপর রাগ করে ইচ্ছে করে ফোন বন্ধ করে রেখেছে। ঘন ঘন নিঃশ্বাস ফেলে নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করে এলিজাবেথ। আজ অনেকদিন পর নিজের জীবনের অমীমাংসিত হিসেব মেলাতে শুরু করে আবার। তবে বরাবরের মতোই ফলাফল আজও শূন্য। অজান্তে ভাবতে শুরু করে রিচার্ডের কথা, যার ছোঁয়া প্রতিটি জায়গা এখনও ব্যথা দিয়ে দিয়ে তার কথা মনে করিয়ে দিচ্ছে। যার ছোঁয়ায় নেই কোনোরূপ ভালোবাসা, নৃশংসতা ছাড়া। এলিজাবেথ ভাবতে থাকে তাকবীরের কথা, যে মানুষটা ভাবার মধ্যেই পায়ে ঠান্ডা কিছুর স্পর্শ পেলে কেঁপে ওঠে এলিজাবেথ। ধ্যান ভেঙে হতচেতন হয়ে ফিরে। উঠে বসে এলিজাবেথ। বাইরে থেকে কাচের গ্লাস গলিয়ে আসা সোডিয়াম লাইটের আলোতে দেখা যায় তাকবীরকে। তাকবীরের বেডের পাশে হাঁটু গেড়ে বসে এলিজাবেথের পায়ে বরফ লাগিয়ে দিচ্ছে। তখন ফোন পড়ার কারণে কিছুটা ফুলে গিয়েছিল জায়গাটা।
এলিজাবেথ এতটাই ধ্যানমগ্ন ছিল যে তাকবীরের উপস্থিতি টেরই পায়নি। এলিজাবেথ তড়িঘড়ি করে পা সরিয়ে নিয়ে বলল, আরে আরে কি করছেন, পায়ে হাত দিচ্ছেন কেন? তাকবীর আবারও এলিজাবেথের পা টেনে নিয়ে বরফ লাগাতে থাকে, খাদযুক্ত কণ্ঠে আওড়ায়। প্রয়োজন তাই। নির্নিমেষ তাকিয়ে থাকলো এলিজাবেথ, ভিজে আসে গলা। আর কি প্রয়োজন? ক্ষমা চাওয়া। তাকবীরের দ্বিধাহীন তৎক্ষণিক জবাব। মাথা তুলে তাকায়, চোখে একরাশ আত্মগ্লানি, শোকে মূর্ছা যাচ্ছে এমন বানিয়ে রেখেছে শ্যামবর্ণের মুখশ্রী। দুটো খাদযুক্ত দৃষ্টি মিলে গেল। তাকবীরের কণ্ঠে অনুশোচনার জলধারা, ভঙ্গিমা স্থির রেখে বলল, সরি এলোকেশি, আমাকে ক্ষমা করে দাও। বিশ্বাস করো, আমি তখন ওইভাবে কথা বলতে চাইনি তোমার সাথে। আমি কিছু মনে করিনি। এলিজাবেথের কণ্ঠে অস্পষ্ট অভিমান। বুঝতে পারে তাকবীর, মাথা নুইয়ে ফেলে তাকবীর। কিভাবে বুঝলেন ব্যথা করছিল? তাকবীর নত দৃষ্টি নিবিষ্ট রেখেই প্রতিউত্তর করে, আমি সবই বুঝি। বরফ রেখে একটা মলম দিয়ে ম্যাসাজ করে দিল তাকবীর। পরপর উঠে দাঁড়ায়। এলিজাবেথের চোখের চোখ রাখতে পারছে না আত্মগ্লানির জন্য। অন্যদিকে দৃষ্টি ঘুরিয়ে রেখে বলল, খাবার সার্ভ করে দিয়েছি, চলো। কথা বাড়াতে চাইল না এলিজাবেথ। খাট থেকে নামার জন্য পা নিচে রাখতে গেলে তার আগেই তাকবীর বেডের নিচ থেকে স্লিপার বের করে এলিজাবেথের পায়ের নিচে রাখে। অভিমানী মনে এক পশলা শীতল হাওয়া বয়ে গেল, তবুও অটল থাকলো এলিজাবেথ। যেগুলোই ভালোবাসার প্রকাশ পায় তা কখনোই করবেন না। কেন? হঠাৎ কেউ যত্ন করলে অস্বস্তি বোধ করি। অবহেলে যে অভ্যস্ত, তার জন্য ভালোবাসা বিব্রতকর। তাকবীরের বুকে অসহ্যকর যন্ত্রণা দিচ্ছে এলিজাবেথের এহেন আচরণ। আবারও হাঁটু গেড়ে বসলো এলিজাবেথের মুখোমুখি। কাতর দৃষ্টি নিক্ষেপ করল এলিজাবেথের পানে, বলল, শুনেছি অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারাই সবচেয়ে বড় ম্যাচিউরিটি। আফসোস 35 বছর বয়সও সেই ম্যাচিউরিটি আনতে পারিনি নিজের মধ্যে। আমাকে ক্ষমা করা যায় না? এলিজাবেথ এবার পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে তাকবীরের উপর। চোখে সন্দেহ সংকুচিত হলো, ছোট ছোট চোখ করে তাকিয়ে বলল, 35 মানে? তাকবীর এলিজাবেথের বাচ্চাদের মতো এমন অবুঝ কথায় এবং ভাবভঙ্গিতে ঠোঁট কামড়ে হাসলো, বলল, তুমি কি আমাকে বুড়ো ভেবেছ? নাক কুঁচকায় এলিজাবেথ। তো আপনার বয়স তো কম করে হলেও 40 হবে। তাকবীরের চোখ বড় বড় হয়ে গেল এহেন গুজব মার্কা কথায়। মৃদু চেঁচিয়ে উঠল, কি আমাকে দেখে 40 মনে হয় তোমার? রাগ পড়ে যেতে থাকে এলিজাবেথের, কোমর বেঁধে ত্বকে নামে। তো আপনার রাজনীতির বয়সের সাথে হিসেব করলেও তো হিসেব হয়ে যায়। হ্যাঁ মানছি, দেখতে একদম মনে হয় না। তাকবীর এতক্ষণ বুঝতে পারে আসল রহস্য। ঠোঁট কামড়ে হেসে নাক টিপে দিল এলিজাবেথের। পরপর বলতে শুরু করলো, সব জায়গায় জালিয়াতি চললে রাজনীতিতে কেন চলবে না? যেখানে জালিয়াতির নট্যমঞ্চই রাজনীতি। তাকবীরের কথায় এলিজাবেথের ছোট ছোট চোখ আরও ছোট হলো। প্রশ্নবোধক চাহনি দিল। তাকবীরের হেসে মাথা নাড়িয়ে বলল, আমার বয়স বাড়িয়ে দেওয়া জাতীয় সনদে। একসাথে দুজনেই ফিক করে হেসে দেয়। এভাবেই কথা বলতে বলতে রাগ পড়ে যায় এলিজাবেথের। কক্ষ জুড়ে বিরাজ করে দুজনের প্রাণখোলা খিলখিলে হাসি। হঠাৎ কথার মাঝেই এলিজাবেথের হাসি থেমে যায় তাকবীরের কথায়। তুমি চাইলে ক্যান্সারের মতো মরণব্যাধি হয়েও এসো আমার জীবনে। ধীরে ধীরে আমাকে নিঃশেষ করে দাও, কিন্তু প্রার্থনা একটাই, যখন বিদায় নেবে আমায় একা রেখে যেও না, সঙ্গে নিয়ে যেও, যেন তোমার অনুপস্থিতি আর সহ্য করতে না হয়। তোমার পাশে থাকায় যদি মৃত্যু হয়, তবে সেই মৃত্যুকে আমি বরণ করে নেবো এলোকেশি। স্তব্ধ হয়ে যায় এলিজাবেথ কিছুক্ষণের জন্য। তাকবীর চলে যায় খাবার রুমে নিয়ে আসার জন্য। এলিজাবেথ বেগতিক দোটানায় সাক্ষী। মনে মনে বিড়বিড় করে, এত ভালোবাসবেন না ভালো মানুষ, ভেঙে চুরে যাবেন। আপনিও আমাকে ঠকালেন। তাকবীর সকাল সকালে এলিজাবেথের মুখ থেকে এমন কথা শুনবে মোটেও আশা করেনি। কপালে ভাঁজ সংকুচিত হলো, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। ঘন ঢোক গিলে বিস্মিত নজরে চেয়ে পাল্টা প্রশ্ন করল, মানে সকাল সকালে কি বলছো এসব? এলিজাবেথের চোখ ভেজা, ঠোঁটের সাথে তাল মিলিয়ে কাঁপছে চোখের পাতা। ঠিক মনের সব থেকে নরম জায়গায় আঘাত লাগলে যেমনটা অনুভূত হয়, ঠিক তেমনভাবে পড়ছে অন্তঃকরণ। মুখে কোনো প্রতিউত্তর করল না। হাতে থাকা খামটি ছুঁড়ে মারে তাকবীরের মুখের ওপর। খামের ভেতর থেকে প্রিন্ট করা কয়েকটি ছবি বৃষ্টির মতো ছড়িয়ে ছিটিয়ে পড়ে মেঝেতে। ছবিগুলোর দিকে তাকাতেই চোখ মুখ থেকে সকল উদ্বিগ্নতা বিলীন হয়ে যায়। আটকে রাখা নিঃশ্বাস একদমই ছাড়ে, ফোঁস শব্দ করে। হাঁটু মুড়ে বসে ছবিগুলো কুড়িয়ে হাতে নিল তাকবীর। কষ্ট এই জন্য লাগেনি যে আপনার জীবনে অন্য কেউ আছে। ব্যথা এসে এই জন্য লেগেছে যে আমাদের বন্ধুত্বের প্রথম শর্ত ভেঙে দিয়েছিলেন আপনি।
আমরা কথা দিয়েছিলাম কেউ কারো কাছে কিচ্ছু লুকাবো না। আপনি কথা রাখেননি ভালো মানুষ। তপ্ত শ্বাস ফেলে উঠে দাঁড়ায় তাকবীর। এলিজাবেথের দিকে এগিয়ে যেতে দিলে পিছিয়ে যায় এলিজাবেথ। বুকের ভেতর মোচড় দিয়ে উঠল তাকবীরের। রক্তশূন্য হয়ে যায় কৃষ্ণ গহ্বর। ঠোঁট ফাঁ করে কিছু বলার আগেই শোনা যায় এলিজাবেথের কান্নার জর্জরিত কণ্ঠস্বর। যারা হৃদয়ে থাকে তাদের আঘাতে হৃদয় ভেঙে দেয়। তবে কি হৃদয়ের ঠাঁই পেয়েছিলাম? নাইলে আঘাতে তো গভীর হতো কেন? যদি বন্ধুত্ব একটি মহাকাব্য হতো তবে তার সবচেয়ে হৃদয়স্পর্শী অধ্যায় আপনি হতেন। আমাদের মধ্যে শুধু বন্ধুত্বের সম্পর্ক নয় এলোকেশী। আপনি প্রসঙ্গ পাল্টাতে চাচ্ছেন। কাতর চোখ দুটোতে ব্যর্থতার নিশানা। বুক চিরে বেরিয়ে এলো পাহাড় সম পরিমাণ দীর্ঘশ্বাস। বিষণ্ণ অনুভূতির মিলনে চুপসে গেল নিগুড়ো অনুভূতি। জ্বলে ওঠা এক টুকরো আশার আলো নিভে গিয়ে অন্ধকারে হারিয়ে যায় এক শূন্যতা, এক তীব্র ক্ষোভ ও দুঃখে ভরে ওঠা মন। পরপরই নিজেকে নিজেই সান্ত্বনা দিল তাকবীর। এত তাড়া কিসের? মেয়েটাকে আরেকটু সময় দে, ভালোবেসে যা। একদিন না একদিন ফলাফল ঠিকই আসবে। বিষণ্ণ মন ভরে যাবে পরিপূর্ণতায়, ঠিক তোর নিশি রাতের স্বপ্নের মতো। ট্রাউজারের পকেট থেকে মোবাইলটি বের করলো তাকবীর। পরপর গ্যালারিতে ঢুকে কিছু ছবি তুলে ধরলো এলিজাবেথের সামনে। এলিজাবেথ সন্দেহভাজন দৃষ্টিতে একবার ফোনে তো আরেকবার নিচে পড়ে থাকা ছবিগুলোর দিকে তাকাচ্ছে। জায়গা এবং পরনের জামা একই, তবে পার্থক্য প্রিন্ট করা ছবিগুলোতে তাকবীর একটা মেয়ের সাথে রেস্টুরেন্টে বসে একা একা কফি খাচ্ছিল, আর ফোনে থাকা সেলফিতে তাকবীর আর ওই মেয়েটির সাথে একজন পুরুষও রয়েছে। দুজনে খুবই ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে আছে। এলিজাবেথের চোখে মুখে বিস্ময়। ওরা হাজব্যান্ড ওয়াইফ। কিন্তু এখানে যে ওর হাজব্যান্ড তখন ওয়াশরুমে গিয়েছিল, তখন বাইরে থেকে এই ছবিটা তোলা হয়। ওরা আমার বিজনেস পার্টনার। একটা ডিল নিয়ে আলোচনা করছিলাম আমরা, তাই কাল তোমাকে নিয়ে কোথাও বের হতে পারিনি। এলিজাবেথের কথা সম্পূর্ণ হতে না দিয়ে একদমই কথাগুলো বলে দিল তাকবীর। মিয়ে যায় এলিজাবেথ, লজ্জায় স্তম্ভিত সে। যদি আমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হই, তবুও তোমার কাছে আমি নিষ্পাপ। আমার সব ভুল বৃষ্টি হয়ে তোমার পায়ে এসে ম্লান হবে। তোমার এক দৃষ্টিতে আমার সমস্ত খারাপই মেঘের মতো তোমার হাতের মুঠোয় ভেসে চলে যায়। এইভাবে কথার জালে ফেলে আমাকে দুর্বল করে দিবেন না। দুঃখিত, আমি প্রথমের গুলো দেখে সত্যি সত্যি ভেবে নিয়ে রিয়েক্ট করে ফেলেছি। তাকবীর তেসরাভাবে তাকায় এলিজাবেথের দিকে। ওপাশের কথার সমাপ্তি ঘটার সাথে সাথে খেই হারিয়ে তড়িঘড়ি করে বলল, কি ভেবেছিলে এগুলো দেখে? তোমার থেকে আমাকে কেউ আলাদা করে ফেলেছে? তাকবীরের স্বরে উত্তেজনা, দৃষ্টি নিবিড়, জানার আগ্রহবোধ অসীম। এলিজাবেথ দৃষ্টি নিক্ষেপ করলো তাকবীরের কাতর চোখ দুটোতে। ম্লান হাসলো, হেসে জবাবে উত্তর দিল, ভেবেছিলাম ভালো মানুষ আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে, পরে আমি মমতাজের মতো গান ধরবো। বন্ধু যখন বলয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় ও বুকটা ফাইটা যায়। বলে খিলখিলিয়ে হাসতে লাগলো এলিজাবেথ। তাকবীরের ব্যথাতুর কণ্ঠে গুরুতর কথাটাকেও হেসে উড়িয়ে দিল এলিজাবেথ। তবুও ঘাটল না তাকবীর। এই হাসিগুলোতেই তার প্রাপ্তি। ওর গভীর চোখ দুটো আসলে সে জড়িয়ে এলিজাবেথের রেখেছে পা থেকে মাথা পর্যন্ত। একঘুয়ে দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে তার শখের নারীকে, তার অন্দর মহলের রাজকুমারীকে। তার ছোট্ট এক হৃদয় প্রবালের মতো কোমল অনুভূতির জোয়ারে ভেসে যায় এই মেয়ের একটুখানি সান্নিধ্যে। হঠাৎই বুকের ভেতর খুব চাপ অনুভব করে তাকবীর। আপন মনে বিড়বিড় করে, যখনই ওই রূপের স্মরণ ঘটে, চোখের সামনে ভেসে আসে নিজের ধ্বংসের নীরব প্রতিচ্ছবি। তখনও মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিল তাকবীর। অজানা কারণে চোখ ভিজে আসে তাকবীরের। কাঁপতে থাকা গলা থেমে যায় এলিজাবেথের হাসির ঝলকানি তাকবীরের ব্যথাতুর কণ্ঠে। তুমি যদি চলে যাও, এই অন্তরের শূন্যতাকে আমি কি দিয়ে পূরণ করব? ভিতরে ভিতরে যে আমি নিঃশেষিত, নির্জন। তুমি ছাড়া আমি কতটা অসহায় তা তুমি জানো না মেয়ে। যদি তুমি চাও, আমি রাজনীতির মোহ ছেড়ে দেব, ফিরে গিয়ে সব কিছুর ইতি টানব। তবু প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি তোমার কাছে কোনো অধিকার দাবি করছি না, শুধু পাশে থাকতে চাই। ভালোবাসতে না পারলেও আমার সাথেই থেকো। ভুলে যাও সমস্ত কালো অতীত, যা ছিল কেবল মরিচিকার মতো ক্ষণস্থায়ী। তুমি আছো বলেই এই জীবন পূর্ণ। তুমি না থাকলে আমি শুধুই শূন্য। এলিজাবেথ বুঝতে পারে না আকস্মিক তাকবীরের এই কথাগুলোর বলার কারণ। এলিজাবেথ এগিয়ে যায় তাকবীরের নিকট, ভেতরে অনুশোচনা ধরে নেয়। তখনের আচরণের জন্য বোধহয় কষ্ট পেয়ে এগুলো বলছে তাকবীর। খারাপ লাগতে শুরু হয় এলিজাবেথের। কাপা হাতে হাত রাখলো তাকবীরের বাহুতে। তাকবীর খপ করে দুহাতের আজলায় চেপে ধরে এলিজাবেথের হাত। কেঁপে ওঠে এলিজাবেথ তাকবীরের এহেড আচরণে। ক্ষীণ স্বরে বলল তাকবীর, যদিও জীবন আমাকে বহু শ্রেষ্ঠ বিকল্পের দিকে ধাবিত করতে পারে,
তবুও আমি সেদিকে এক পলকও তাকাবো না, কারণ তুমি খুবই লোভী। তোমার ভালোবাসায় ডুবে যেতে চাই। তোমাকে পাওয়ার যে অমোঘ আকাঙ্ক্ষা আমার হৃদয়ে পুঞ্জীভূত, তা ভাষায় ফুটিয়ে তোলা আমার পক্ষে সম্ভব নয়। তুমি আমার কাছে শুধু জীবন নাও, মৃত্যুর বিকল্প এলোকেশী। থেমে ঘন শ্বাস ফেলে আবারও বলল, ভেতরে ভেতরে আমি খুবই একা এলোকেশী। প্লিজ আমাকে ছেড়ে যেও না, শূন্যে হারিয়ে যাব আমি। কথাগুলো শেষ করে এক প্রকার হাঁপাতে থাকে তাকবীর। চোখের জল গড়িয়ে পড়ার আগেই ঘাড় ঘুরিয়ে মুছে নেয়। পুরুষ মানুষ কাঁদে, তবে কখনো কারোর সামনে তা প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যবাদী নয় তারা। শত কষ্ট ভেতরে চাপা রেখে নিজেদের শক্ত খোলসে আবদ্ধ করে রাখে, কারণ তারা পুরুষ মানুষ। এই সমাজে পুরুষ মানুষদের কষ্টের ঠাঁই নেই। এলিজাবেথের গলাও ভিজে আসে। অপর হাত রাখলো তাকবীরের হাতের উপর, নির্ধারণ কোমল স্বরে আশ্বাস দিল, যাব না কখনো, পাশে থাকবো সবসময়। নিজের করা প্রতিশ্রুতির কথা মনে হতেই দূরে সরে আসে তাকবীর। মুহূর্তের মধ্যে চোখে মুখের রং পরিবর্তন হয়ে গেল, চোখে সন্দেহ সংকুচিত হলো। বলল, তুমি ছবিগুলো পেলে কিভাবে? আমি তো এখানেই ছিলাম। এলিজাবেথ এতক্ষণে ঠিকভাবে তাকালো তাকবীরের অবয়বে। তাকবীরের চোখ দুটি অসম্ভব লাল হয়ে আছে, চোখের নিচটাও কিছুটা ফুলে গিয়েছে। ঘুমাননি আপনি? পুরোপুরি এড়িয়ে গেল তাকবীর, নিরেট ঠান্ডা গলায় বলে। আমার প্রশ্নের উত্তর দাও এলোকেশী। ঠোঁট কামড়ে কিছু মনে করার চেষ্টা করলো এলিজাবেথ, অতঃপর কাইকুইক করে রিনে আওয়াজে বলে, জানি না কিভাবে আসলো, বালিশের নিচে পেলাম। আপনি তো কাল বাইরে থেকে লক করে গিয়েছিলেন। আপনি কি বের হয়েছি নাকি কোথাও? শেষের কথাটা বলে ভেঙচি কাটে এলিজাবেথ। তাকবীরের কপালে চিন্তার ভাঁজ। কাল রিচার্ডের বলা কথাগুলো খুবই ভাবিয়েছে তাকবীরকে সারা রাত। এলিজাবেথের সেফটির কথা ভেবে তাকবীর বাইরে থেকে দরজা লক করে যায়। রিসেপশনেও বলে যায় যদি ওদের খোঁজে কেউ আসে তবে যেন বলে ওরা চেকিং করে ফেলেছে। হঠাৎ করে কিছু মনে হলো তাকবীরের। পরপর চিরায়ত গম্ভীর গলায় এলিজাবেথকে প্রশ্ন করল, আমি ঘুমিয়েছিলাম, এমন সময় কোনো হোটেল স্টাফ এসেছিল? এলিজাবেথ ফটাফট জবাব দিয়ে দিল, হ্যাঁ, রুম ক্লিনার এসেছিল তো। সঙ্গে সঙ্গে তাকবীরের চোয়াল শক্ত হয়ে আসে, তবে তা ধরা দিল না এলিজাবেথের চোখে। হঠাৎ করে কণ্ঠস্বর পরিবর্তন হলো তাকবীরের, জলদ গম্ভীর গলায় বলল, রেডি হয়ে নাও, আমরা এই হোটেলে এখনই ছেড়ে দেব। প্লিজ, নো মোর কোয়েশ্চেন। এলিজাবেথ আর কথা বাড়ায় না, তাকবীরের কথা মতো গিয়ে ব্যাগ প্যাক করতে থাকে। তাকবীর নিজের রুমে গেল, ফোন বের করে কাউকে ফোন করে খুব মেজাজ দেখাতে থাকে। এক অন্যরূপ সান ফ্রান্সিসকোর বিশাল বিলাসবহুল হোটেলের সামনে দাঁড়িয়ে আছে একটা কালো বুগাটি। হাত ঘড়িতে সময় দেখে নিল রিচার্ড। ঠোঁটের কোণে স্পষ্ট পৈশাসিক হাসি, চোখে আগুনের দাবানল। লুকাস আর আলাদিন নিশ্চুপ বসে আছে। আজ তাদের সাথে কোনো গার্ড নেই। ন্যাসো সেদিনই বাংলাদেশে ব্যাক করে। কয়েক মিনিটের ব্যবধানেই একটা রোলস রয়েলসের হোটেল পার্কিং লটের দিকে যেতে দেখা যায়। গাড়িটির দৃষ্টিগোচর না হওয়া পর্যন্ত শিকারী দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে রিচার্ড শক্ত জোয়ালে। অতপর পাশের সিটে অবহেলায় পড়ে থাকা ওষুধের শিশি কোটের পকেটে ঢুকিয়ে নিল। ঠোঁটের আগায় ফুটে ওঠে হিংস্রতার ছাপ। নিজ বৈশিষ্ট্য ফিরে গেল তার চিরাচরিত পৈশাসিক আত্মায়। গাড়ি থেকে নামে রিচার্ড। লুকাসও নামতে চাইলে বাধা দেয় গুরু গম্ভীর অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় কণ্ঠস্বর। নো, দিস ইজ পার্সোনাল ইস্যু। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে যায় রিচার্ড। লুকাস লম্বা লম্বা শ্বাস ফেলে। তার ব্যর্থতা আজও পর্যন্ত রিচার্ডের আগাগোড়া কিছুই চিনতে এবং বুঝতে পারল না, অথচ পথ চলা 5 বছরেরও অধিক সময় ধরে। লুকাসের পাশেই চুপসানো মুখ নিয়ে বসেছিল আলাদিন। তুষ্ট হাসে লুকাস। এন্টারটেন করার জন্য একজন পেয়ে যায়। স্বরে রস মাখিয়ে ডাকলো টান দিয়ে, আলা। বলতে দেরি আলাদিনের গাড়িতে থেকে বেরিয়ে যেতে দেরি হয় না। বোকা বনে যায় লুকাস। পরপর ফিক করে হেসে দেয়। হাসতে হাসতে ফোন বের করে কল করলো সুইটি নামে সেভ করা নাম্বারে। অতিরিক্ত মদ খেয়ে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে কাঁধে যখন মেয়েটির জামার ফিতে খুলতে যাবে তখনও বিকট শব্দে কেঁপে উঠল পুরো কক্ষ। বাসের ঘোলাটে চোখ সামনে তাকায়। ঝাপসা ঝাপসা লাগছে সব কিছু সামনের। আধো আধো দৃষ্টিতে যা অবলোকন হয় তাতে বুঝতে পারে কেউ ভাঙা দরজার সামনে দাঁড়িয়ে আছে, আপাদমস্তক কালোতে ঢাকা। অবয়ব অস্পষ্ট, শোনা যায় পায়ের স্বতঃস্ফূর্ত কদম। ভেসে এলো কারোর কর্কশ গলা। প্রস্টিটিউট? ভয়ে খাটের পাশে লুকিয়ে থাকা মেয়েটি কাঁপতে কাঁপতে মাথা নাড়ায়। ছ্যাত বলে নাক মুখ কুঁচকে ঘাড় ঘুরিয়ে ফেলে রিচার্ড। আঙুলের ইশারায় বেরিয়ে যেতে বলল মেয়েটিকে। মেয়েটি দৌড়ে বেরিয়ে গেল। বসে ঢলতে ঢলতে চেঁচালো, শালা তুই কে? আমি পাখি উড়িয়ে দিস
তোর বাপ। হুঙ্কারে কেঁপে উঠল বাসেদের ভিতর। ছুটে গেল নিশা। রিচার্ডের ক্রোধে মটমট করতে থাকা ধারালো চোয়াল দেখে ঢোক গিলে পেছাতে থাকলো। অধর এলিয়ে বাঁকা হাসল রিচার্ড। এক পা করে এগোতে থাকে বাসেদের দিকে। পেছাতে পেছাতে খাটে পড়ে যায় কাদের। রিচার্ডের শরীর জুড়ে ভর করে পৈশাসিক দানবীয় আত্মা জেগে ওঠে ভেতরে নরখাদক। রিচার্ড কাদেরের পুরুষাঙ্গের ওপর পা দিয়ে চেপে ধরে ঝুঁকল ওর উপরে। কতদিন পালিয়ে থাকতি? গলা হতে নির্গত কর্কশ গোগানের শব্দে দুর্বল গলায় উচ্চারণ করল বাসেদ। তুই? গুমোট পরিবেশ শুকে গিয়ে উঠল বাসেদের আর্তনাদে। গলাকাটা মুরগির মতো কাতরাতে থাকে। রিচার্ড বুট পরিহিত পা দিয়ে মোচড়াতে থাকে বাসেদের পুরুষাঙ্গে। বাসেদের প্রতিটা আর্তনাদ শান্তির বহমান স্রোত বইয়ে দিয়েছে রিচার্ডের ভেতর। রিচার্ড রুক্ষ কর্কশ গলায় অনর্থক হাসি হেসে চাপা স্বরে। শামসুর কোথায়? ধ্যাত। 50-এর ঊর্ধ্বে বয়স্ক লোকের পক্ষে কখনোই সম্ভব নয় রিচার্ডের ওজন ধারণ করা। তার উপর সব থেকে সংবেদনশীল জায়গায় ছটফট করতে থাকে বাসেদ। গৌরানির সাথে অস্পষ্টভাবে আওড়ায়। বাংলাদেশে আছে কেন? বিরক্তি উচ্চারণ করে রিচার্ড। তিরিক্ষি মেজাজ দেখিয়ে বলল, যত চেয়ে অন্য দেশের শ্বশুরবাড়ি বানাতে ততই বাংলাদেশ টানে আমাকে। থেমে হিংস্রতা প্রবাহে বিড়বিড়িয়ে উঠিয়ে পৈশাসিক আত্মা। নিজের ফাঁদে নিজে মর। কোটের ভেতর থেকে শিশিটা বের করে বাসেদের চিবুক শক্ত হাতে চেপে ধরে ফাঁক করে মুখের ভেতর ঢুকিয়ে দিল শিশির ভেতরের বিষাক্ত ঔষধ। মুহূর্তেই মুখ দিয়ে সাদা ফেনা বের হতে থাকে। খিচুনি উঠে ছটফট করতে থাকে বাসেদ। হঠাৎ করে শান্ত হয়ে লুটিয়ে পড়ে নিস্তেজ দেহটা। তৃপ্তির হাসি দিল রিচার্ড। পরপর বাসেদের মুখের উপর একদলা থুথু মেরে হনহনে বেরিয়ে যায় রিচার্ড। বুক চিরে বেরিয়ে গেল এক প্রশান্তিময় দীর্ঘশ্বাস। সপ্তম পার্ট কালকে আপলোড করবো ইনশাল্লাহ, যদি আপনারা সাপোর্ট করেন তো।